কলেজ থেকে ফিরে সান্ধানিক করে সবে লাইব্রেরি ঘরের প্রিয় ইজি চেয়ারটিতে গায়ে লিয়েছেন ভাদুরী মশাই। এমন সময় বাইরে থেকে একটা হৈ হৈ কানে এলো। চেঁচামেচির উৎস সন্ধানে চেয়ার ছেড়ে উঠতে যাবেন, তখনই ঝড়ের মতো ঘরে এসে ঢুকলেন জ্যোতিরিন্দ্রনাথ হাজরা। তার দুই হাতে বিশাল দুই হাঁড়ি মিষ্টি। হাঁড়ি দুটো নির্দ্বিধায় বইয়ের টেবিলে রেখে জাদ্রেল গলায় বলে উঠলেন, সুখবর আছে নীরেন। জ্যোতিরিন্দ্রনাথ ভাদুরী মশাইয়ের কলেজ বেলার বন্ধু, যদিও বন্ধুত্ব হওয়ার বিশেষ অবকাশ ছিল না, কারণ ভাদুরী মশাই পড়তেন সংস্কৃত আর জ্যোতিরিন্দ্রনাথের বিষয় ছিল বোটানি। তবু ভারী অদ্ভুতভাবে এই দুজনের বন্ধুত্ব হয়ে গিয়েছিল এবং সেই বন্ধুত্ব আজও এই মধ্য 40-এ এসেও অটুট। ভাদুরী মশাই বললেন, সে তো তোর উত্তেজনা দেখি বুঝতে পারছি, কিন্তু দয়া করে হাড়িগুলো আমার বইয়ের উপর থেকে নামা। কথাটা পাত্তা না দিয়ে জ্যোতিরিন্দ্রনাথ থপাস করে ভাদুরী মশাইয়ের উল্টো দিকের চেয়ারে বসে পড়লেন এবং বললেন, প্রমোশন পেয়েছি, এবার সোজা জলদাপাড়া। একটুক্ষণ বন্ধুর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় ভাদুরী মশাই বললেন, ফের শাস্তিমূলক বদলি, তাই তো? আসলে এই প্রশ্ন করার কারণ আছে। আইএফএস দিয়ে ভারতীয় বন বিভাগে চাকরিতে ঢুকেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ, কিন্তু কোথাও তিনি বেশি দিন টিকতে পারেন না। তাই 15 বছরের চাকরি জীবনে দেশের প্রায় সবকটি অরণ্যই তার ঘোরা হয়ে গেছে। এর জন্য দায়ী তার বদমেজাজ এবং সততা। অবশ্য আজ থেকে 20 বছর আগে জ্যোতিরিন্দ্রনাথ আর ভাদুরী মশাইয়ের যে বন্ধুত্ব হয়েছিল, তার নেপথ্যে ছিল জ্যোতিরিন্দ্রনাথের বদমেজাজ। জ্যোতিরিন্দ্রনাথ থাকতেন হিন্দু হোস্টেলে। রাতে মেসের খাবার মিস হলে বা রাত জেগে পড়তে পড়তে খিদে পেলে হিন্দু হোস্টেলের অনেক ছেলেই মেডিকেল কলেজের সামনে ঘুগনি, রুটি, মুড়ি, চা বিস্কুট খেতে যেত। মেডিকেল কলেজের সামনে সারা রাতি খাবারের দোকান খোলা থাকে। তা সেদিন সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। ঘুম যখন ভাঙল তখন 11:30। মেসের খাবার ফুরিয়ে গেছে অনেক আগেই। অগত্যা ঘুম ঘুম চোখে জ্যোতিরিন্দ্রনাথ চললেন মেডিকেল কলেজের দিকে। খাবারের দোকানের সামনে যখন পৌঁছলেন, তখন সেখানে 3টে ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোকে দেখেই জ্যোতিরিন্দ্রনাথ বুঝলেন এরা হাড় কাটা গলির প্রসিদ্ধ মাস্তান। তিনি এক পাশে অপেক্ষা করতে লাগলেন। ঘুগনি রুটি নিয়ে ছেলেগুলো লোহার বেঞ্চে জাকিয়ে বসতে তিনি দোকানদারকে খাবারের অর্ডার দিলেন। দাদা, 1 প্লেট ঘুগনি দিয়েন তো। দোকানদার জ্যোতিরিন্দ্রনাথকে চেনে। সে বলল, আর একটু দেরি হলেই ঘুগনি আর পেতেন না, এই 1 প্লেটই পড়ে আছে। একটু দাঁড়ান, আমি ডিম ভেজে উপরে ছড়িয়ে দিচ্ছি। খাবারের দাম মিটিয়ে লাইট পোস্টের গায়ে হেলান দিয়ে সিগারেট টানতে লাগলেন জ্যোতিরিন্দ্রনাথ। সিগারেটের ধোঁয়ায় খিদে চাগার দিয়ে ওঠে। তখন খাবারের স্বাদ আরো খোলতাই হয়। মিনিট 5 পরেই দোকানদার খাবার বেড়ে ডাক দিল। ইতিমধ্যে এসে হাজির হয়েছে আরো একটা হাড় কাটার ছেলে। জ্যোতিরিন্দ্রনাথ খাবারের প্লেটটা নেওয়ার আগেই সে টপ করে প্লেটটা তুলে নিল। কান এটো করা হাসি দিয়ে বলল, হেব্বি খিদে লেগেছে মাইরি, এটা আমি খাচ্ছি। চড়াং করে মাথাটা গরম হয়ে গেল জ্যোতিরিন্দ্রনাথের। তিনি বললেন, খাচ্ছি বললেই তো হলো না, আমি এই খাবারের দাম দিয়েছি আর এটা আমার খাবার। হাত বাড়িয়ে তিনি প্লেটটা নিতে চাইলেন, কিন্তু ততক্ষণে বেঞ্চে বসে থাকা 3টে ছেলে উঠে এসেছে। তাদেরই একজন বলল, ওই আবার কি তোর নাম লেখা আছে নাকি বে? একটু থমকে গিয়ে জ্যোতিরিন্দ্রনাথ বললেন, কেন বেকার ঝামেলা করছো? তোমাদের সামনেই তো আমি অর্ডার দিলাম। যে প্লেট কেড়ে নিয়েছে সে বলল, আচ্ছা ঠিক আছে, অর্ডারটা যখন তুই দিয়েছিস তখন খাবারটা তোরই, কিন্তু খেতে পারলে খা। এই বলে সে ঘুগনির উপর একটুখানি থুতু ফেলে দিল। আমার এটো খাবি তো খা। হো হো করে হেসে উঠল 4 জন। এই অসভ্যতা দেখে আর মাথা ঠিক রাখতে পারলেন না জ্যোতিরিন্দ্রনাথ। প্রচন্ড এক ঘুষি বসিয়ে দিলেন
ছেলেটার মুখে। জ্যোতিরেন্দ্রনাথের বড়সড় চেহারা, ছেলেগুলো সবই রোগা রোগা। খুশি খেয়ে ছেলেটা টাল সামলাতে পারল না, বাই করে এক পাক খেয়ে ঘুরে রাস্তার মধ্যে উল্টে পড়ল। জ্যোতিরেন্দ্রনাথ জানেন সময় পেলেই ওরা পাল্টা মারবে, তাই সেকেন্ডের ভগ্নাংশে হতচকিত হয়ে যাওয়া তিনটে ছেলের একটার কানের পাটায় ঠাটিয়ে এক চড় মারলেন তিনি। একটার পেটে বসিয়ে দিলেন সপাটে লাথি, আর একটার ঘাড়ে বসিয়ে দিলেন বিশাল এক রক্তা। তিনটে ছেলেই লুটিয়ে পড়ল রাস্তায়। একা হাতে 4টে হাড় কাটার মাস্তানের মহড়া নিয়েছেন ভেবে জ্যোতিরেন্দ্রনাথ তখন উত্তেজনায় ফুটছেন। কিন্তু তার হিসেবে ভুল ছিল। ভদ্র ঘরের ছেলে তিনি, যেটুকু যা মারপিট করেছেন সে নেহাতি খেলার ছলে। তাই রাস্তার মারপিটের মেজাজটাই যে আলাদা সেটা তার জানার কথা নয়। তিনি ভেবেছিলেন ছেলেগুলো আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু তাকে অবাক করে একে একে 4টে ছেলেই উঠে দাঁড়ালো। তারপর চোখের নিমেষে একটা ছেলে রাস্তা থেকে একটা আদলা ইট তুলে ছুঁড়ে মারল তার দিকে। রিফ্লেক্সে মাথাটা বাঁচলেও সবটা বাঁচাতে পারলেন না জ্যোতিরেন্দ্রনাথ। আদলাটা তার বাঁ কানটা প্রায় ছেঁচে নিয়ে বেরিয়ে গেল। মাথার ভেতরটা ঝনঝন করে উঠল, চোখে অন্ধকার দেখলেন তিনি। কয়েক মুহূর্ত সময় নিয়ে ধাতস্থ হতেই যা দেখলেন তাতে এক লাফে বেতালের মতো তার ঘাড়ে চেপে বসল মৃত্যু ভয়। বিস্ফারিত চোখে তিনি দেখলেন 4টে ছেলের একটা বাহাতে আরো 2টো আদলা ইট তুলে নিয়েছে, আর ডান হাতটা উঁচু করছে অন্য একটা আদলা ইট ছুড়বে বলে। সামনে দাঁড়ানো 3 জনের 2 জনের হাতে লকলক করছে ধারালো ছুরি, এবং আরেকজন উনুন থেকে টেনে বার করে নিয়েছে কয়লা খোঁচানো লোহার শিকটা। রুমালে পেঁচিয়ে এক প্রান্ত ধরে আছে সে, অন্য প্রান্ত আগুন রঙা লাল। বলতে বলতেই আদলাটা ছুঁড়ে মারল ছেলেটা, আর সেটা এসে সজোরে জমে গেল জ্যোতিরেন্দ্রনাথের বুকে। দম আটকে এলো মুহূর্তে। ততক্ষণে তার পেট লক্ষ্য করে ছুরি তুলেছে একটা ছেলে। তিনি বুঝতে পারছিলেন মৃত্যু অবধারিত, কিন্তু বাঁচার আকুতিতে হঠাৎ করেই যেন জোর এসে গেল তার গায়ে। সামনে ছেলেটাকে ধাক্কা মেরে প্রাণপণে ছুটতে শুরু করলেন উল্টো দিকে। কোনো মতে একবার হিন্দু হোস্টেলের চৌহদ্দিতে ঢুকে পড়তে পারলেই আর চিন্তা নেই, কিন্তু আজই যেন রাস্তা পুরোতে চাইছে না। দরদর করে ঘামছেন জ্যোতিরেন্দ্রনাথ। কান থেকে বেরোনো রক্তে ভিজে যাচ্ছে কাঁধের জামা। পেছনে ছুটে আসছে 4টে কালান্তক জম। একটা ইট মাথার পাশ দিয়ে সা করে সামনের রাস্তায় আছড়ে পড়ল। পরেরটা যদিও লক্ষ্যভ্রষ্ট হলো না, সোজা এসে আছড়ে পড়ল কোমরে। তবু ছুটছেন জ্যোতিরেন্দ্রনাথ, আর তাদের অশ্রাব্য গালাগালের মধ্যে থেকে একটা কথাই তার মাথায় গেঁথে যাচ্ছে, সেটা হলো জান নিয়ে ফিরতে পারবি না শালা। জ্যোতিরেন্দ্রনাথের জীবনী শক্তি শেষ। চোখে ঝাপসা দেখছেন তিনি। বুঝতে পারছেন আর কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপরেই আততায়ীরা ধরে ফেলবে তাকে। এই অবস্থাতে মূল রাস্তা ছেড়ে বাঁদিকের প্যারিচরণ সরকার স্ট্রিটের দিকে বাঁক নিলেন তিনি, আর নিতেই দেখলেন উল্টো দিক থেকে একটা লম্বা মতো ছেলে হেঁটে আসছে। একটা মানুষ দেখে জ্যোতিরেন্দ্রনাথের বাঁচার আকাঙ্ক্ষা যেন আরো বেড়ে গেল। তিনি সোজা ছেলেটার গায়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন, আর্তস্বরে বলে উঠলেন, যাও ভাই। আর চলতে পারছিলেন না জ্যোতিরেন্দ্রনাথ। রাস্তার উপরেই শুয়ে পড়লেন তিনি। এই ঘটনায় ঘাবড়ে যাওয়া স্বাভাবিক। ছেলেটাও ঘাবড়ে গেল, কিন্তু সে বিস্ময় কাটার অবকাশ না দিয়ে তার সামনে এসে দাঁড়ালো 4টে ছেলে। তাদের 3 জনের হাতে ছুরি আর লোহার শিক। তাদেরই একজন বলল, চুপচাপ ফুটে যা, নয়তো তুইও কিন্তু খবরে যাবি। হাল ছেড়ে দিলেন জ্যোতিরেন্দ্রনাথ। একজন অচেনা মানুষের জন্য কোন পাগল এই মাস্তানদের সাথে বিবাদ করবে? আর চাইলেও তো সে কিছু করতে পারবে না। তিনি অস্ফুটে লম্বা ছেলেটিকে বলে উঠলেন, তুমি
তুমি যাও ভাই, চলে যাও। কিন্তু তাকে অবাক করে দিয়ে তার দিকে হাত বাড়িয়ে দিল ছেলেটি। বলল, উঠে আসুন। ছেলেটির বলার মধ্যে কি যে জাদু ছিল, আচমকাই মনে বড্ড বল পেলেন জ্যোতিরিন্দ্রনাথ। ছেলেটির হাত ধরে উঠে দাঁড়ালেন। ছেলেটি বলল, কোথায় যাবেন আপনি? জ্যোতিরিন্দ্রনাথ বললেন, হিন্দু হোস্টেল। ছেলেটি বলল, ভয় নেই, আমি পৌঁছে দেবো আপনাকে। এই কথোপকথন রক্তপিপাসু ছেলেদের ভালো লাগার কথা নয়, লাগলোও না। তাদেরই একজন লোহার শিক নিয়ে তেড়ে এলো লম্বা ছেলেটির দিকে। কিন্তু আশ্চর্যভাবে সে যেন আচমকাই থমকে গেল বাকি তিনজনও। এ যেন অনেকটা সেই ছেলেবেলার খেলা, স্ট্যাচু বললেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়তে হবে, একেবারে নড়াচড়া করা চলবে না। বিস্ফারিত চোখে ছেলেগুলোর এই রূপান্তর দেখছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। শক্ত করে তার হাত ধরে ছেলেটি বলল, আমার কাঁধে ভর দিয়ে হাঁটুন। হাঁটতে হাঁটতে বারবার পেছন ফিরে দেখছিলেন জ্যোতিরিন্দ্রনাথ এবং কিছুতেই বুঝতে পারছিলেন না কোন মন্ত্র বলে ছেলেগুলো অমন পাথরের মতো দাঁড়িয়ে আছে। সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল তার। এসে পড়ল হিন্দু হোস্টেলের গেট। লম্বা ছেলেটি বলল, আশা করি এবার আপনি যেতে পারবেন। ধন্যবাদ দিতেও ভুলে গেলেন জ্যোতিরিন্দ্রনাথ। বিস্মিত গলায় বললেন, ছেলেগুলো নড়ছে না কেন? আপনি কি ওদের কিছু করেছেন? মৃদু হাসল ছেলেটি, বলল, একেই বলে হস্তপদ বন্ধন, সবই গুরুকৃপা। যান, ঘরে যান, সাবধানে থাকবেন। এ ধরনের ছেলেদের সাথে অশান্তি না করাই ভালো। জ্যোতিরিন্দ্রনাথকে অবাক করে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছিল ছেলেটি। ঘোর কাটিয়ে চিৎকার করে উঠেছিলেন তিনি, শুনুন, আপনার পরিচয়? ঘুরে তাকিয়েছিল ছেলেটি। বড় অন্তর্ভেদী দৃষ্টি তার চোখে। গম্ভীর গলায় বলেছিল, আমি নীরেন্দ্রনাথ ভাদুড়ী, কলকাতা বিশ্ববিদ্যালয়, সংস্কৃত বিভাগ। তিন দিন পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে নীরেন্দ্রনাথকে খুঁজে বার করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ এবং তার হাত দুটো আঁকড়ে ধরে বলেছিলেন, আপনি আমায় জীবন দিয়েছেন ভাই, বলুন আপনার জন্য আমি কি করতে পারি? স্মিত হেসে নীরেন্দ্রনাথ বলেছিলেন, আপনি তো বোটানি, আপনাকে আমি ফুটবল খেলতে দেখেছি। সেদিন রাতে প্রথমবার চিনতে পারিনি, পরে মনে পড়ল আমরা সেম ব্যাচ। আপাতত আমায় তুই করেই বলতে পারেন। উচ্ছ্বাসে উদ্বেল হয়ে নীরেন্দ্রনাথকে বুকে জড়িয়ে নিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। তারপর চোখ গোল গোল করে ফিসফিস করে বলেছিলেন, ভাই তুই কি তান্ত্রিক? নীরেন্দ্রনাথ মাথা নেড়ে বলেছিলেন, আমি কৌতূহলী মাত্র। তাজ বন্ধুর প্রশ্নের উত্তরে ঘন ঘন মাথা নাড়লেন জ্যোতিরিন্দ্রনাথ। বললেন, না রে বেটা, তুই যা ভাবছিস তা নয়। এই যে আমায় জলদাপাড়া পাঠাচ্ছে, এর মধ্যে শাস্তি তো নেই, উল্টে পুরস্কার আছে। ভাদুরী মশাই বললেন, কিরকম? গুছিয়ে বসলেন জ্যোতিরিন্দ্রনাথ। বললেন, বৌদি কোথায়? একটু চা হোক। নিবেদিতা একটু বেরিয়েছে, হিরুক। শুধু চা নয়, অনেক কিছুই হবে। ততক্ষণ তুই বল ব্যাপারটা কি? ব্যাপারটা আসলে খুবই ঘোরালো। গত ৬-৭ বছর ধরে জলদাপাড়া, চিলাপাতা, বক্সা এইসব জঙ্গলে প্রচুর পোচিং হচ্ছে। বক্সা বা চিলাপাতা কিছুটা কন্ট্রোল করা গেলেও জলদাপাড়া পুরোপুরি হাতের বাইরে বেরিয়ে গেছে। বন বিভাগের কর্মকর্তাদের গোপন বৈঠকে যে তথ্য উঠে এসেছে তা হাড় হিম করে দাও। যেভাবে জলদাপাড়ায় গন্ডার মারা যাচ্ছে, এখনো যদি রাশ টানা না যায়, আগামী 5 বছরে
জলদাপাড়ায় আর একটাও একশৃঙ্গ গন্ডার থাকবে না। শিউরে উঠলেন ভাদুরী মশাই। কি বলছিস জ্যোতি? ঠিকই বলছি। গত 3 বছর ধরে বন বিভাগ জলদাপাড়ার এই পোচিং কন্ট্রোল করার চেষ্টা করেছে, কিন্তু অদ্ভুতভাবে বারে বারেই ব্যর্থ হয়েছে। 3 বছরে অনেকজন অফিসারকে ওখানে বদলি করা হয়েছে, কিন্তু কেউই ওখানে থাকতে চাইছে না, নানা অজুহাতে ফিরে আসছে। এদিকে সরকার বাহাদুর বদ্ধপরিকর, যে করে হোক চোরা শিকার আটকাতেই হবে। তাই এই অধমের ডাক পড়েছে। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল থেকে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল করে আমাকে ওখানে পোস্টিং দিয়েছে। অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ ফরেস্ট নমন শুক্লা নিজে আমার সাথে মিটিং করেছে, বলেছেন অ্যাট এনি কস্ট গন্ডার মারা আটকাতে হবে। আমিও বলেছি আমি কাজ ঠিক করে দেখাবো। এতদিন করাপশনের চক্করে কেউ আমায় কাজ করতে দেয়নি, এবার নিজেরাই বুঝেছে করাপশন হুড়কো দিয়ে দিয়েছে সব্বার পেছনে। আমিও তোকে বলছি নীরেন, আমি যদি ওপর মহলের হেল্প পাই আর যদি কেউ আমার পেছনে কাঠি না করে, তাহলে আমি ওই চোরা শিকারীদের পাপের নাম ভুলিয়ে দেব। কথাগুলো শুনতে শুনতে চিন্তার ছাপ পড়েছিল ভাদুরী মশাইয়ের কপালে। তিনি বললেন, দেখ জ্যোতি, তোর কর্মকুশলতা এবং সততা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই তুই চোরা শিকার আটকাতে পারবি, কিন্তু এই যে বলছিস এতজন অফিসারকে ওখানে পাঠানো হয়েছে এবং সকলেই নানা অজুহাতে ফিরে এসেছেন, এটা কেন? এ ব্যাপারে কোনো খোঁজ খবর নিয়েছিস? মাছি তাড়ানোর মতো কথাটা উড়িয়ে দিলেন জ্যোতিরিন্দ্রনাথ। ধুর, এতে আবার খোঁজ খবর নেওয়ার কি আছে? ওখানে গিয়ে দেখেছে প্রচারদের সাথে এটে উঠতে পারবে না, আর এখন তো ওখানে যাদের পাঠানো হচ্ছে সবাই ডিরেক্টলি আন্ডার সার্ভাইলেন্স, এই ঘুষও খেতে পারবে না। তাই বেকার নাম খারাপ না করে ফিরে আসছে, বুঝেছিস? গম্ভীরভাবে নেতিবাচক মাথা নাড়লেন ভাদুরী মশাই। না রে জ্যোতি, আমার মন বলছে ব্যাপারটার মধ্যে কিছু গন্ডগোল আছে। তুই একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তবে যা। এখন আর খোঁজ খবর নেওয়ার উপায় নেই নীরেন। পোস্টিং ডেট দিয়ে দিয়েছে, এতে তো হবেই। গিয়ে আমি খোঁজ নেব বরং। কবে যাওয়া? এই তো পরশুর পরের দিন। এইসব কথার মাঝেই ছেলে সৌরীন্দ্রনাথকে নিয়ে ফিরে এলেন ভাদুরী মশাইয়ের স্ত্রী নিবেদিতা। ঘরে বানানো গোটা 6 মোচার চপ আর 2 কাপ চা খেয়ে বিদায় নিলেন জ্যোতিরিন্দ্রনাথ। যাওয়ার আগে বলে গেলেন, বৌদি, আপনার যা রান্নার হাত, দ্রৌপদীও লজ্জা পাবেন। নিবেদিতা কিছু বললেন না, শুধু হাসলেন। জ্যোতিরিন্দ্রনাথের কাছে এই সার্টিফিকেট তিনি বহুবার পেয়েছেন। স্বামীর এই বিশাল বপু অথচ বড় নরম মনের বন্ধুটিকে ভারী স্নেহ করেন তিনি। এই তোদের যে পড়া দিলাম গতকাল, তাকে পড়েছি? সকালের দিকে 2টি ছেলে পড়া বুঝতে আসে। না, তাদের আনন্দবর্ধনের ধন্যবাদ ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন ভাদুরী মশাই। লেখাপড়ায় ঠিকঠাক থাকতে হবে। কানে এলো ফোনের ঝংকার। কিছুক্ষণ পরে লাইব্রেরি ঘরের দরজায় এসে দাঁড়ালেন নিবেদিতা। তোমার ফোন। কে? জ্যোতি ঠাকুরপো। উঠে গিয়ে ফোন ধরলেন ভাদুরী মশাই। বল। একটু যেন গম্ভীর শোনালো জ্যোতিরিন্দ্রনাথের গলাটা। বললেন, হ্যালো নীরেন, তোর কথা মতো কাল বাড়ি ফিরে একটু খোঁজ খবর করলাম, বুঝলি? যাদের ওখানে পোস্টিং হয়েছিল বেশিরভাগই হিন্দি বেল্টের লোক। মালগুলো মহা খচ্চর হয়, জানিস তো, কিচ্ছু বলতে চায় না, ভাবে কথা বললেই বুঝি চাকরি চলে যাবে। আসল কথাটা বল না। মাঝপথে থামিয়ে দিলেন ভাদুরী মশাই। হ্যাঁ বলছি, তাই এই বদলি লিস্টে একজনকে পেলাম, বাঙালি, সুজয় পাল, আমাদের 2 ব্যাচ জুনিয়র। তা সুজয় একটা অদ্ভুত কথা বলল। কি বলল? প্রতি 3 মাস অন্তর নাকি জঙ্গলে অ্যাটাক হয়, আর সেদিন কোনো গার্ডও পাহারা দিতে চায় না। জোর করে ঠেলে পাঠালেও জঙ্গলের বাইরেই দল বেঁধে বসে থাকে, কিছুতেই ওর এরিয়ায় ঢোকে না। আর তার চেয়ে অদ্ভুত ব্যাপার, গন্ডারগুলোর নাকি বডিও পাওয়া যায় না। মানে বুঝলাম না। গন্ডার তো মারা হয় প্রধানত খড়গের জন্য, তাহলে বাকি বডিটা? কথা কেটে জ্যোতিরিন্দ্রনাথ বললেন, বললাম তো পাওয়া যায় না। পরে হিসেব করে দেখা যায়
গন্ডার কমে গেছে, কিন্তু যেদিন থেকে এই ব্যাপক হারে পোচিং শুরু হয়েছে সেদিন থেকে জঙ্গলে কোনো গন্ডারের মৃতদেহ পাওয়া যায়নি। এটা শুনে আমি শুক্লাজির সাথেও কথা বললাম। ওনার বক্তব্য, বড় একটা র্যাকেট কাজ করছে এর পিছনে। সম্ভবত ওরা ঘুমপাড়ানি গুলি করে পুরো গন্ডারগুলোকেই তুলে নিয়ে যাচ্ছে এবং কোনো গোপন ডেরায় কাটাকাটি করছে। ইদানিং শুধু গন্ডারের খড়গই না, চীনে গন্ডারের চামড়া বা বিভিন্ন অঙ্গেরও বিপুল চাহিদা তৈরি হয়েছে। তুই ভাবতে পারছিস কি ভয়ানক ব্যাপার চলছে ওখানে? আর এগুলো এতটাই কনফিডেন্সিয়াল যে কিছুই বাইরে আসছে না। ভুরু কুচকে চুপ করে থাকেন ভাদুরী মশাই। জ্যোতিরিন্দ্রনাথ বললেন, কি হলো, চুপ মেরে গেলি কেন? গলা ঝেড়ে ভাদুরী মশাই বললেন, ভাবছিলাম। কি ভাবছিলি? খুব সামান্য কয়েকটা কথা জ্যোতি। তুই বলছিস 3 মাস অন্তর অ্যাটাক হয় এবং গন্ডারদের ঘুম পাড়িয়ে ধরে নিয়ে চলে যাওয়া হয়। আমি বলছি না, শুক্লাজির সন্দেহ। সে যাই হোক, একটা কথা ভেবে দেখ, সেক্ষেত্রে তো অন্তত 10-12টা বড় লরির প্রয়োজন। এতগুলো গাড়ি যদি জঙ্গলে ঢোকে এবং জঙ্গল থেকে বেরোয়, সেগুলো কি কারো চোখে পড়বে না? মানলাম গার্ডেরা ভয়ে জঙ্গলে ঢোকে না, কিন্তু এমন একটা সেন্সিটিভ জায়গায় জঙ্গলের বাইরেও নিশ্চয়ই কড়া পাহারা আছে। সেখানে তো এই গাড়িগুলো ধরা পড়ে যাওয়ার কথা, তাই না? অদ্ভুত বোকার মতো কথা বলছিস নীরেন। ঝাঁঝিয়ে উঠলেন জ্যোতিরিন্দ্রনাথ। যাদের এত পাওয়ার যে গোটা গন্ডার তুলে নিয়ে চলে যাচ্ছে, তাদের কাছে রাস্তার চেকপোস্ট কিনে নেওয়া কোনো ব্যাপার? তুই বলতে চাইছিস দুনিয়া শুদ্ধ সবাই অসৎ? না, বলতে চাইছি সকলেরই প্রাণের ভয় আছে। আচ্ছা, তোরও প্রাণের ভয় আছে তাহলে? আছে নীরেন, কিন্তু এটা আমার নিজেকে প্রমাণ করার লড়াই। আই হ্যাভ টু প্রুভ মাই সেলফ। যাই হোক, তোর এত নেগেটিভ কথা আমার ভাল লাগছে না, আমি রাখলাম। ফোন কেটে দিলেন জ্যোতিরিন্দ্রনাথ, কিন্তু রিসিভার হাতে গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন ভাদুরী মশাই। তার ভাবনার জগতে কিসের যেন তোলপাড় হচ্ছে। পাশে এসে দাঁড়ালেন নিবেদিতা। নরম গলায় বললেন, কি হয়েছে গো? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? স্ত্রীর ডাকে সার ফিরে পেয়ে ফোনের রিসিভারটা জায়গা মতো রাখলেন ভাদুরী মশাই। বললেন, কেন জানি না মনটা খুব উড়াচ্ছে নিবেদিতা। মনে হচ্ছে জ্যোতির খুব বিপদ। ও যদি অন্যদের মতো ভীতু বা অসৎ হতো আমি চিন্তা করতাম না, কিন্তু ও যে গোয়ার, মনে হচ্ছে ওর ওই গোয়ার তুমি ওকে ভয়ানক সমস্যায় ফেলবে। সে কি? শিউরে উঠলেন নিবেদিতা। তবে এখন উপায়? একটু ভেবে ভাদুরী মশাই বললেন, কটা দিন তুমি শরীরকে নিয়ে একা থাকতে পারবে? একটু সময় নিলেন না নিবেদিতা। দৃঢ় গলায় বললেন, পারবো, তুমি জ্যোতি ঠাকুরপুর সঙ্গে যাও। কয়েক মুহূর্ত স্ত্রীর গভীর চোখ দুটির দিকে তাকিয়ে রইলেন ভাদুরী মশাই। তার কপালে একটা চুমু খেয়ে বললেন, বহু পুণ্য বলে পুরুষ তোমার মতো জায়প্রাপ্ত হয়। তোমার কল্যাণ হোক। তোমার এই উদারতা ঋদ্ধ করুক আমাদের সন্তানকে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের বাংলোটা ভারী সুন্দর। জঙ্গলের একধার ঘেঁষে কাঠ আর কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। বাংলোর লাগোয়াই অফিস। এই সবাই এসেছে তো? জ্যোতিরিন্দ্রনাথ এসে ঠিক আছে। হাঁক ডাক তোমরা করে তো সবাই জানো। লোক জড়ো করে ফেলেছেন। অধস্তর সকল অফিসার থেকে শুরু করে যে অফিসের জিপ চালায় সেও আছে। তোমরা যদি জ্যোতিরিন্দ্রনাথের উদ্যম দেখে মনে হচ্ছে তিনি আজই চোরা শিকারীদের ধরে ফেলবেন। আমি জ্যোতিরিন্দ্রনাথ থাকতে ভেতরের ঘরে আধশোয়া হয়ে বই পড়তে পড়তে ভাদুরী মশাই বন্ধুর গলা পাচ্ছিলেন। জ্যোতিরিন্দ্রনাথ একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন, কিন্তু কোনো সন্তোষজনক উত্তর পাচ্ছেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমরা বেশিরভাগই হ্যাঁ না করে কাটিয়ে যাচ্ছে, আর তাতে জ্যোতিরিন্দ্রনাথের গলার পর্দা চড়ছে ক্রমাগত। এখানে আর কোনো কোচিং হতে দিব না। বড্ড চেঁচায় জ্যোতিটা। শুরুতেই এত হৈ হৈ করলে তো কেউই ওর উপর ভরসা পাবে না। ভাদুরী মশাইয়ের ইচ্ছে করছিল গিয়ে মুখটা চেপে ধরেন, কিন্তু উপায় নেই। বই বন্ধ করে উঠে দাঁড়ালেন।
ঘর থেকে বেরিয়ে এলেন বাইরে। বাংলোর পেছন দিকটায় সুন্দর করে সাজানো বাগান। সেখানে এসে দেখলেন চরণ দাস বাগানে জল দিচ্ছে। চরণ দাস একাধারে এই বাংলোর মালি, রাঁধুনি এবং পাহারাদার। এই লোকটিকে ভারী ভালো লেগে গিয়েছে ভাদুরী মশাইয়ের। 60-এর কাছাকাছি বয়স, কম কথা বলে কিন্তু কাজে অতিরিক্ত দক্ষ। মেদিনীপুরের লোক, গত 40 বছর ধরে এখানে আছে। ভাদুরী মশাইরা এখানে পৌঁছানোর পরেই সে এত সুন্দর একটা ডাবের শরবত খাইয়েছে যে তখন থেকেই ভাদুরী মশাই চরণ দাসে মজে আছেন। তাকে বাগানে এসে দাঁড়াতে দেখেই চটপট হাত ধুয়ে এগিয়ে এলেন চরণ দাস। কিছু লাগবে স্যার? মাথা নাড়লেন ভাদুরী মশাই, বললেন, কাজ না থাকলে এসো গল্প করি। হঠাৎই এদিক ওদিক দেখে চাপা গলায় চরণ দাস বলল, আপনাকে একটা কথা বলবো স্যার। চরণ দাসের এই আকস্মিক পরিবর্তনে খানিক অবাক হলেন ভাদুরী মশাই, তবু কৌতূহলে ঘাড় নাড়লেন। চাপা গলায় চরণ দাস বলল, আপনার বন্ধুকে একটু রয়ে সয়ে থাকতে বলুন স্যার, নয়তো খুব বিপদ। জানি ছোট মুখে বড় কথা বলে ফেললাম, কিন্তু আপনাদের খুব ভালো লেগেছে আমার, তাই মনে হলো সাবধান করে দিই। হঠাৎ এ কথা বলছো কেন? সে অনেক কথা স্যার, এখন চারদিকে অনেক লোকজন। আমি রাতেই আপনার সাথে দেখা করব, ঘরের দরজাটা খোলা রাখবেন স্যার। যেমন দ্রুত এসেছিল তেমন ভাবেই বাগানে ফিরে গেল চরণ দাস। ভারী চিন্তিত হয়ে পড়লেন ভাদুরী মশাই। মানুষ চিনতে তার খুব ভুল হয় না। যেটুকু বুঝেছেন, চরণ দাস বাজে কথা বলার লোক নয়। জ্যোতিরিন্দ্রনাথের ফোন পেয়ে মনটা যেমন কু ডেকে উঠেছিল, এখনো সেই একই অনুভূতি হলো ভাদুরী মশাইয়ের। তার মন বলল, এমন কিছু একটা রহস্য ঘনিয়ে উঠেছে এই অরণ্যে, যা ভেদ করতে গেলেই অতর্কিত মৃত্যুর মতো নেমে আসবে বিপদ, ভয়ানক বিপদ। দরজা খোলাই রেখেছিলেন ভাদুরী মশাই। মৃদু শব্দ হতেই উঠে বসলেন। দরজাটা আলতো ফাঁক করে মুখ বাড়ালো চরণ দাস। ভাদুরী মশাই বললেন, এসো। নাক ডাকার শব্দে ঘুম আসে না, এই অজুহাতে আগেই অন্য ঘরে শোয়ার ব্যবস্থা করেছিলেন ভাদুরী মশাই। কথাটা মিথ্যে নয়। পাশের ঘর থেকে অনবরত ভেসে আসছে জ্যোতিরিন্দ্রনাথের নাসিকা গর্জন। চরণ দাস বলল, স্যার বাইরে আসুন, বাগানে গিয়ে কথা বলি। ঘর থেকে বেরিয়ে এলেন ভাদুরী মশাই। রাতের অরণ্য বড়ই মায়াবী, তার উপর ভাঙা চাঁদ রয়েছে আকাশে। মৃদু একটা হাওয়া দিচ্ছে। চাদরটা গায়ে জড়িয়ে বাগানের কাঠের বেঞ্চে বসলেন ভাদুরী মশাই। বললেন, এইবার বলো চরণ দাস। তার কণ্ঠে উদ্বেগের আভাস। চরণ দাস বলল, স্যার এই চোরা শিকারীদের সমস্যা কোনো দিনও সমাধান হবে না। অনেক অফিসার এসেছেন গেছেন, কেউ কিছু করতে পারেননি। আপনার বন্ধুও পারবেন না। উল্টে উল্টে বেশি হইচই করলে বিপদে পড়বেন। এই পুরো এরিয়া জঙ্গল যার হাতের মুঠোয়, তার নাম সুখবিলাস ছেত্রী। সুখবিলাস আজকের লোক নয় স্যার, 20 বছর আগে থেকেই ও টুকটাক কোচিং করত। ধরাও পড়েছে কয়েকবার। মাঝে ও অনেক দিনের জন্য কোথায় যেন হাওয়া হয়ে গেছিল। 5 বছর আগে ফিরে আসে এবং নতুন করে চোরা শিকার শুরু করে। কিন্তু ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কারণ কেউই তো আর বন্দুক হাতে জঙ্গলে ঢুকছে না। এদিকে গোটা গোটা গন্ডার গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব চরণ দাস? চিন্তিত গলায় বললেন ভাদুরী মশাই। চরণ দাসের মুখে একই সঙ্গে ভয় আর আশঙ্কার একটা মিশ্র অভিব্যক্তি খেলা করে গেল। গলা নামিয়ে সে বলল, স্যার স্যার সুখবিলাস কালো জাদু জানে। মানে? চমকে উঠলেন ভাদুরী মশাই। স্যার 3 মাস অন্তর প্রতি ত্রয়োদশের রাতে জঙ্গলে প্রেতের দল নেমে আসে। ওরাই গন্ডারদের মেরে ফেলে খড়গ নিয়ে নেয়।
সেজন্যই তো মৃত গন্ডারদের কোনো চিহ্ন পাওয়া যায় না। ওই প্রেতের দল সুখ বিলাসের পোষা। বলতে বলতেই যেন কেঁপে উঠল চরণ দাস। উত্তেজনায় বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন ভাদুরী মশাই। কি বলছো তুমি চরণ দাস? হ্যাঁ স্যার, তাই জন্যই তো গার্ডেরা অ্যাটাকের দিন কোর এরিয়ায় ঢোকে না। আমি দুজন গার্ডের মুখ থেকেই এ কথা শুনেছি, কিন্তু বাইরের কাউকে তারা এ কথা বলবে না। আর দুদিন পরেই তো ত্রয়োদশী, 3 মাস পার হয়ে গেছে। আবার প্রেতের দল নেমে আসবে জঙ্গলে। আমার মন বলছে সুখবিলাস কালই আসবে আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে। নতুন অফিসার এলেই সে দেখা করতে আসে। আপনার বন্ধুর যা মাথা গরম, আমার ভয় হচ্ছে সুখবিলাস ওনার কোনো ক্ষতি না করে দেয়। আচমকাই গায়ে কাটা দিয়ে উঠল ভাদুরী মশাইয়ের। ত্রয়োদশীর রাতে জঙ্গলে প্রেতের দল নেমে আসে এবং তারাই গন্ডার শিকার করে, এ কথাটা মেনে নিতে একটু সময় লাগলো তার। বিপদের আশঙ্কা তিনি করেছিলেন, কিন্তু বিপদ যে এভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে তা তিনি আন্দাজ করতে পারেননি। এ বিপদ থেকে কিভাবে জ্যোতিরিন্দ্রনাথ এবং সর্বোপরি এই জঙ্গলকে উদ্ধার করবেন তা তিনি বুঝে উঠতে পারলেন না। চাপা গলায় চরণদাস বলে উঠল, স্যার আপনার বন্ধুকে বলবেন সুখবিলাসের সাথে যেন ঝামেলা না করে। ও যা বলছে মেনে নেওয়াই মঙ্গল। উত্তর দিলেন না ভাদুরী মশাই। ধীরে ধীরে ভাঙা চাঁদখানি মেঘে ঢেকে গেল। পরের দিন সকাল হতেই জ্যোতিরিন্দ্রনাথকে সবটা খুলে বললেন ভাদুরী মশাই। শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন জ্যোতিরিন্দ্রনাথ। তারপর আচমকাই সেক্রেটারিকে ফোন করে বললেন, বাই হাফ অ্যান আওয়ার আমাদের যত গার্ড আছে আমি সবার সঙ্গে কথা বলতে চাই, অ্যারেঞ্জ করো। হা হা করে উঠলেন ভাদুরী মশাই। কি পাগলের কাণ্ড করছিস জ্যোতি? পাগলের কাণ্ড মানে? সরকারের থেকে টাকা নেবে আর ভূতের ভয় পাহারা দেবে না? ইয়ার কি হচ্ছে? আজ সব কটাকে সাসপেন্ড করে দেব। গর্জন করে উঠলেন জ্যোতিরিন্দ্রনাথ। এক মুহূর্ত বন্ধুর দিকে তাকিয়ে রইলেন ভাদুরী মশাই। তারপর গম্ভীর গলায় বললেন, তুই একটা হস্তি মূর্খ। তোকে যারা চাকরি দিয়েছে তাদের দেখা পেলে আমি কানে ধরে উঠবস করাতাম। তোর ম্যাচুরিটি তো একটা 10 বছরের বাচ্চার থেকেও কম। তোকে নাকি করেছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। উপরে উপরে তরপালেও আসলে ভাদুরী মশাইকে খানিক সমঝেই চলেন জ্যোতিরিন্দ্রনাথ। এমন ভর্সনায় খানিক থিতিয়ে গিয়ে বললেন, এভাবে বলছিস কেন? তো আর কিভাবে বলবো? তুই কি ভেবেছিস গার্ডেরা তোর সামনে স্বীকার করবে যে তারা ত্রয়োদশীর দিন কোর এরিয়ায় ঢোকে না? জ্যোতি, এই সমস্যার শিকড় অনেকটা গভীরে। এভাবে চেঁচামেচি করে সমাধান হবে না। লোকজ বিশ্বাস এতটাই গভীর হয় যে তার উপর সরকারি হুকুম কাজ করে না। ফের তেতে উঠলেন জ্যোতিরিন্দ্রনাথ। তার মানে তুই ওই ভূতের গল্পে বিশ্বাস করছিস? একটু চুপ করে থেকে ভাদুরী মশাই বললেন, বিশ্বাস করছি না, আবার অবিশ্বাসও করছি না। এ দুনিয়ায় সবই সম্ভব জ্যোতি। আর জঙ্গল থেকে গন্ডার যে স্রেফ উধাও হয়ে যায় এ কথাও তো মিথ্যে নয়। না নয়, কিন্তু তা বলে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো আর ত্রয়োদশীর রাত্রে ভূতের দল এসে 10টা গন্ডার মেরে দিয়ে চলে যাবে? আমাকে একটু সময় দে জ্যোতি, ভাবতে দে। এখনো তো আমরা সুখবিলাস লোকটিকে দেখিনি। আগে তো দেখি। চরণদাস যা বলছে সেটা সত্যতা যাচাই করতেও তো সময় লাগবে। আর সবচেয়ে বড় কথা, তুই তো এখানে দুদিনের জন্য আসিসনি। সময় নিয়ে সবটা জেনে বুঝে নে, তারপর মোডাস অপারেন্ডি ঠিক কর। এভাবে তাড়াহুড়ো করিস না। দুহাতে কপালের রগ ধরে কিছুক্ষণ চুপ করে রইলেন জ্যোতিরিন্দ্রনাথ। তারপর মুখ তুলে অত্যন্ত জেদি গলায় বললেন, তুই যা বলছিস সব ঠিক নিরেন, কিন্তু আমি নিজের কাছে প্রমিস করেছি আমি দায়িত্ব নেওয়ার পর আর একটাও গন্ডারকে মরতে দেব না। তাই আগামীকাল ত্রয়োদশীতে সুখবিলাসের পোষা ভূতেরা হোক বা তার পোষা প্রচাররা হোক,
কাউকেই আমি গন্ডার শিকার করতে দেব না। কিভাবে আটকাবি তুই? লোকাল গার্ডদের ওপর আমার ভরসা উঠে গেছে, আমি অন্য ব্যবস্থা করব। দুপুর 3টের মধ্যে 4 কোম্পানি আধা সেনা এসে হাজির হলো জলদাপাড়া রেঞ্জার অফিসে। তাদের সঙ্গে জরুরি বৈঠক করলেন জ্যোতিরিন্দ্রনাথ। নির্দেশ দিলেন আগামীকাল সন্ধে থেকে জঙ্গলে নিজস্ব গার্ডদের পাশাপাশি আধা সেনাও জঙ্গল পাহারা দেবে এবং সন্দেহজনক কাউকে দেখলেই গুলি করবে। মিটিং সেরে এসে ভারী তৃপ্ত দেখালো জ্যোতিরিন্দ্রনাথকে। চা খেতে খেতে ভাদুরী মশাইকে বললেন, নীরেন, কালাশনিকভ নিয়ে জঙ্গল পাহারা দেবে আধা সেনা। ভূত প্রেত দত্তি দানব যাই আসুক সুবিধে করতে পারবে না। এই জ্যোতি হাজরা থাকতে জলদাপাড়ায় আর একটাও গন্ডার মরবে না। মৃদু হেসে বন্ধুর পিঠে হাত রাখলেন ভাদুরী মশাই। বললেন, তোর ইচ্ছে পূরণ হোক জ্যোতি, তুই বস, আমি একটু হেঁটে আসি আশপাশ থেকে। সাড়ে 6টা বেজে যেতেও যখন ভাদুরী মশাই ফিরলেন না, ভারী চিন্তায় পড়ে গেলেন জ্যোতিরিন্দ্রনাথ। নীরেন তো এমন দেরি করার লোক না, তাছাড়া হঠকারিতা তার স্বভাবে নেই। সে তো জঙ্গলে গভীরে ঢুকবে না, তাহলে গেল কোথায় সে? এমন সময় একটা সাদা খাম নিয়ে এলো চরণ দাস। কেউ একটু আগেই বাংলোর বারান্দায় ফেলে রেখে গেছে। খাম খুলে স্তম্ভিত হয়ে গেলেন জ্যোতিরিন্দ্রনাথ। একটা চিঠি, চিঠির বয়ান। মাননীয় জ্যোতিরিন্দ্রনাথ হাজরা, আগামীকাল জঙ্গলে শিকার হবে বলে খুব ব্যস্ত, সেজন্য আপনার সঙ্গে দেখা করার সময় পেলাম না। তবে ঝামেলা মিটলেই আমি আসব। শুনলাম আপনি কাল জঙ্গলে আধা সেনা নামাচ্ছেন। আমার অনুরোধ ওটি করবেন না, কারণ তাতে জীবনহানির আশঙ্কা আছে। আর জানেনই তো, মানুষ মরলে অনেক বেশি হ্যাপা। অবশ্য আপনি যে কথা শোনার লোক নন সে আমি বুঝতে পেরেছি, তাই আপনার বন্ধুকে আমার কাছে নিয়ে গেলাম। 2 দিন গরিবের সেবা নেবেন। আপনি যদি আধা সেনা না নামান তাহলে পরশুদিন ভোরেই আপনার বন্ধুকে আপনার বাংলোয় পৌঁছে দেব। আর যদি নামান তাহলেও আপনার বন্ধুকে পৌঁছে দেব, কিন্তু মাথাটা আমি আমার কাছে রেখে দেব। খোঁজ নিলেই জানতে পারবেন সুখবিলাস ছেত্রী ফাঁকা আওয়াজ দেয় না, আর আমার খোঁজ করে লাভ নেই। আপনি কেন, আমি না চাইলে আপনার বাবারাও আমার টিকির নাগাল পাবে না। ইতি আপনার একান্ত অনুগত সুখবিলাস ছেত্রী। ধপ করে বেতের চেয়ারে বসে পড়লেন জ্যোতিরিন্দ্রনাথ। বুঝতে পারলেন শত্রুকে হালকাভাবে নিয়েছিলেন, আর সেই ছিদ্র দিয়েই শত্রু দংশন করেছে। যেমন তেমন কামড় নয়, একেবারে মরণ কামড়। কোনো উপায় নেই, নিজের প্রতিজ্ঞার সাথে আপোষ করতেই হবে। আধা সেনা নামানো যাবে না। নীরেনের জীবন নিয়ে কোনো ঝুঁকি তিনি নিতে পারবেন না, কিন্তু অসহায় গন্ডারগুলোর আসন্ন মৃত্যুর কথা ভেবে তার চোখে জল এসে গেল। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এসেছিলেন ভাদুরী মশাই। এখান থেকে ফরেস্ট বাংলো চোখে পড়ে না। প্রাচীন সব বৃক্ষ দৃষ্টি রোধ করে। মুগ্ধ হয়ে একটা জায়ান্ট স্কুইরেলের কীর্তিকলাপ লক্ষ্য করছিলেন। এমন সময় 4টে লোক তাকে ঘিরে ধরল। তাদের প্রত্যেকের হাতেই বন্দুক। প্রথমটায় একটু ঘাবড়ে গিয়েছিলেন ভাদুরী মশাই, কিন্তু দ্রুত বিস্ময়ের প্রাথমিক ধাক্কাটা সামলে প্রশ্ন করলেন, কে কে আপনারা, কি চাই? দলের পান্ডা গোছের লোকটা খুবই বিনীত ভঙ্গিতে বলল, মাস্টারজি, সুখবিলাস ছেত্রী আমাদের পাঠিয়েছেন, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। থমকে গেলেন ভাদুরী মশাই।
এরা তাকে মাস্টারজি বলে সম্বোধন করছে। তার মানে সব খবর নিয়ে এসেছে। জ্যোতিকে শায়েস্তা করার জন্যই যে এই অপহরণ, তা বুঝতে ভাদুরী মশাইয়ের সময় লাগলো না। তিনি বেরিয়ে আসাতে এদের সুবিধে হয়েছে, নয়তো গায়ের জোর দেখাতো। এক মুহূর্তের জন্য তার মনে হলো বাংলোয় ফিরে যান। 4টে লোককে থামিয়ে দেওয়া তার কাছে কোনো ব্যাপার না, কিন্তু পরক্ষণেই তীব্র কৌতূহল সিদ্ধান্ত বদল করতে বাধ্য করল। তার মনে হলো এদের সঙ্গে গেলেই সুখবিলাসের দর্শন পাওয়া যাবে এবং ত্রয়োদশীর রাতে জঙ্গলে প্রেত নামার ব্যাপারে কিছুটা হলেও জানতে পারা যাবে। বোঝা যাবে এ কথাটা কতটা সত্যি, কতটা মিথ্যে। একটু চুপ করে থেকে গম্ভীর গলায় তিনি লোকগুলোকে বললেন, চলো। গাছের আড়ালেই যে একটা জিপ দাঁড়িয়ে আছে ভাদুরী মশাই আগে বুঝতে পারেননি। তাকে তুলে নিয়ে জিপ রওনা দিল গভীর জঙ্গলের দিকে। জিপ চলতে শুরু করা মাত্র তার চোখ বেঁধে দিল লোকগুলো। প্রায় মিনিট করে চলার পর জিপ থামল। চোখের বাঁধন খুলে লোকগুলো বলল, নামুন মাস্টারজি। অবাক হয়ে ভাদুরী মশাই দেখলেন গভীর জঙ্গলের মধ্যে কিছুটা জায়গা গাছ কেটে পরিষ্কার করা হয়েছে। কাঁটাতার দিয়ে ঘিরে দুখানা মাটির ঘর তোলা হয়েছে। রয়েছে কুয়ো এবং তুলসী তলাও, ঠিক যেন একখানা গেরস্ত বাড়ি। জিপের শব্দ পেতেই ঘর থেকে বাইরে বেরিয়ে এলো একটা লোক। পরনে মিলিটারিদের মতো প্যান্ট, গায়ে সুতি ফতুয়া। লোকটার মাথার চুলে পাক ধরেছে, কিন্তু পাকানো দড়ির মতো চেহারা দেখে বয়স আন্দাজ করার উপায় নেই। চোখ দুটোয় রাজ্যের ধূর্ততা। লোকটা হাত জোর করে এগিয়ে এলো ভাদুরী মশাইয়ের দিকে, বলল, গুস্তাখি মাফ করবেন মাস্টারজি, বাধ্য হয়ে আপনাকে একটু তাকলিফ দিতে হলো। আসুন আসুন, গরিবখানায় পায়ের ধুলো দিন। অধমের নাম সুখবিলাস ছেত্রী। এটা আমার ফরেস্ট বাংলো। আজ আর কাল রাতটা আপনাকে একটু কষ্ট করে থাকতে হবে। আপনার বন্ধুকে আমি চিঠি দিয়েছি, তিনি যদি কাল আধা সেনা না নামান, তাহলে পরশু ভোরেই আমার লোক আপনাকে ফরেস্ট বাংলোয় পৌঁছে দিয়ে আসবে। আশা করি আপনার মুখ চেয়ে তিনি আমার কথা শুনবেন। হ্যাঁ সুনীতি, আয় সুনীতি। সুখবিলাসের ডাকে একটি অল্প বয়স্ক মেয়ে বেরিয়ে এলো। বেশ আটো চেহারা, মুখে চপল হাসি। তাকে দেখিয়ে সুখবিলাস বলল, আমার সাধন সঙ্গিনী সুনীতি। এই 1.5 দিন ওই আপনার খেয়াল রাখবে, সেবা করবে। ও সব রকম সেবাই খুব ভালো করে মাস্টারজি। লোনলি লাগলে হেজিটেট করবেন না, কেমন? বিশ্রীভাবে হেসে উঠল সুখবিলাস। সে হাসিতে তাল মেলালো মেয়েটি। হাসতে হাসতেই ভাদুরী মশাইয়ের বাহু স্পর্শ করে অত্যন্ত মদির গলায় বলল, এসো মাস্টারজি। এক ঝলক মেয়েটির চোখের দিকে তাকালেন ভাদুরী মশাই। মানুষের চোখ পড়তে তার ভুল হয় না। মেয়েটির এই যৌবন মদমত্ত চাহনির আড়ালে যে ব্যাকুল এক প্রাণীর বিজন রোদনা লুকিয়ে আছে, তা বুঝতে দেরি হলো না ভাদুরী মশাইয়ের। মেয়েটির মাথায় হাত রেখে তিনি বললেন, চলো মা, আমায় হাত পা ধোয়ার জল দাও। ভাদুরী মশাইয়ের স্পর্শে থরথর করে কেঁপে উঠল মেয়েটি। ঘণ্টাখানেক পরে ভাদুরী মশাইকে বিদায় জানিয়ে সুখবিলাস বেরিয়ে গেল। জানালো আগামীকাল সকালে ফিরবে। ঘরের জানলা দিয়ে ভাদুরী মশাই দেখলেন বাইরে 2টো লোক বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে। চুপ করে কড়িকাঠের দিকে তাকিয়ে তিনি সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করার চেষ্টা শুরু করলেন। সুখবিলাসের আচরণ দেখে কিছুতেই আজ করা যাচ্ছে না আগামীকাল সে কি করবে। ভাদুরী মশাই বুঝতে পারলেন এই মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া আর কোনো রাস্তা নেই।
সন্ধে নেমেছে অনেকক্ষণ। ঘরের মধ্যে দুটো হ্যারিকেন জ্বলছে টিমটিম করে। একটি হ্যারিকেনের সলতে উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন ভাদুরী মশাই। এমন সময় দরজায় মৃদু শব্দ হলো। ঘুরে তাকিয়ে দেখলেন মাথা নিচু করে সুনীতি দাঁড়িয়ে আছে। মা বলে ডাকার পর থেকেই মেয়েটা কেমন যেন জড়সড় হয়ে আছে। বোধহয় ওই অশ্লীল স্পর্শটার জন্য অপরাধবোধে ভুগছে। ভাদুরী মশাইয়ের মনে হলো এই মেয়েটির কাছ থেকে কিছু তথ্য পাওয়া যেতে পারে। তার চেয়েও বড় কথা, একটি অল্প বয়সী মেয়ে অপরাধবোধে ভুগে দূরে দূরে থাকবে, এ কোনো কাজের কথা না। পতিতা শব্দটিতেই ভারী আপত্তি ছিল গুরু রামদাস ঠাকুরের। একটা ঘটনার কথা মনে পড়ে গেল ভাদুরী মশাইয়ের। গুরু রামদাস ঠাকুর খুব ভালো কবিরাজি চিকিৎসা জানতেন। কয়েক ঘর যজমান ছিল যারা আজকালকার যুগেও ঠাকুর ছাড়া অন্য কারো ওষুধ খেত না। সে এক গ্রীষ্মকাল। ভাদুরী মশাই ঠাকুরের আশ্রমে আছেন। এমন সময় চক্রবেরিয়া থেকে খবর এলো গোবিন্দ ঘোষের ছোট নাতিকে সাপে কেটেছে। ঠাকুর চক্রবেরিয়ার ঘোষদের মন্ত্রগুরু। খবরটা পেয়ে উৎকণ্ঠিত হয়ে হাঁক দিলেন, ওরে মোটর বের কর। আশ্রমে একটা মোটর গাড়ি থাকত। শিষ্যরা চাঁদা তুলে কিনে দিয়েছিল। দূরের রোগী দেখতে যেতে হলে ঠাকুর ওই গাড়ি ব্যবহার করতেন। গাড়িতে উঠতে উঠতে ঠাকুর বললেন, নীরেন, তুই আমার সাথে চল, কথা কইতে কইতে যাওয়া যাবে। সে রাতে ছেলেটিকে সুস্থ করে ফেরার পথে প্রবল বৃষ্টি নামল। পথ হারিয়ে ড্রাইভার হাজির হলো এক বেশ্যাপল্লীতে। এমনিতেই বৃষ্টি বলে হয়তো সে রাতে লোকজন কম ছিল। তার উপর মোটর গাড়ি দেখে মেয়েরা একেবারে ঝাঁপিয়ে পড়ল। আজ স্বীকার করতে লজ্জা নেই, সেদিন ঘেন্নায় কুকড়ে গেছিলেন ভাদুরী মশাই। কিন্তু ঠাকুর নির্বিকার। কিছুক্ষণের মধ্যেই ঠাকুরের সাথে মেয়েদের দারুণ বন্ধুত্ব হয়ে গেল এবং ঠাকুর রান্না করতে বসলেন। খিচুড়ি রেঁধে নিজের হাতে খাইয়ে দিলেন মেয়েদের। ফেরার পথে মেয়েরা চোখের জলে ঠাকুরের পা ধুয়ে দিল। গাড়িতে উঠে খুব সংকোচে ভাদুরী মশাই বলেছিলেন, একটা কথা বলবো ঠাকুর। ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে ঠাকুর হেসেছিলেন। বলেছিলেন, তুই কি কইবি আমি জানি। শোন নীরেন, পতিতা শব্দটাই খুব খারাপ। এই সব মেয়েরা কিসের থেকে পতিত, কে ঠিক করেছে সে কথা। একটা কথা জানবি, দুটো মানুষ যদি স্বেচ্ছায় যৌনাচার করে তাতে কারো বাপের কিছু বলার নেই। আর সবচেয়ে বড় কথা, সমাজের জন্য বিকল্প রুচির ব্যবস্থা করতে পারেনি বলেই আজ এরা এই পথে নেমেছে। সেই সমাজই আবার এদের পতিতা বলবে? ভাত দেবার ভাতার নয়, কিল মারার গোসায়। নুড়ো জাল দিনই অমন সমাজের মুখে। স্তব্ধ হয়ে বসেছিলেন ভাদুরী মশাই। যৌনতা নিয়ে বড় পরিষ্কার ধারণা ছিল ঠাকুরের। আজ সুনীতিকে দেখে সেদিনের ঘটনাটা যেন ছবির মতো ভেসে উঠল চোখের সামনে। নরম গলায় তিনি ডাকলেন, এসো মা, ভেতরে এসো। চায়ের কাপ আর মুড়ির বাটি নামিয়ে রেখে সুনীতি মৃদু গলায় বলল, খেয়ে নিন, রাতের খাবার হলে আমি দিয়ে যাব। সুনীতি বেরিয়ে যাচ্ছিল ঘর থেকে। ভাদুরী মশাই ডাকলেন, শোনো। দরজার কাছে থমকে দাঁড়ালো সুনীতি। পেছন ফিরে বলল, হ্যাঁ বলুন। মৃদু হেসে ভাদুরী মশাই বললেন, তখনের ঘটনার জন্য আমি কিছু মনে করিনি মা। তুমি এসো, এখানে বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সুনীতি বসল না, কিন্তু ওখানে দাঁড়িয়েই কিছুক্ষণ পর কান্না ভেজা গলায় চাপা স্বরে বলে উঠল, আমাকে মাফ করবেন বাবা। আপনি যে সাত্ত্বিক মানুষ আমি বুঝতে পারিনি। আপনাকে নোংরা হাতে ছুঁয়েছি, আমার নরক বাস হবে। উঠে দাঁড়িয়ে সুনীতির দিকে এগিয়ে গেলেন ভাদুরী মশাই। মাথায় হাত রেখে বললেন, মাগো, তুমি মলিন হাতে স্পর্শ করলেও সেই মালিন্য আমায় ছুঁতে পারেনি। আর সবচেয়ে বড় কথা কি জানো মা, যেটুকু খাত ছিল তোমার এই অনুশোচনার আগুনে পুড়ে তাই ইতিমধ্যেই খাঁটি সোনা হয়েছে। আর কেঁদো না। কিন্তু
তুমি কি করে বুঝলে বলো তো আমি সাত্ত্বিক মানুষ? এই স্নেহবাক্যে ফুপিয়ে উঠল সুনীতি, বলল, আপনার কথা শুনে বাবা, আমার দাদুও আপনার মতোই ছিলেন। ছিলেন বলছো কেন? একবার বাইরের দিকে দেখল সুনীতি, তারপর এগিয়ে গিয়ে সশব্দে বন্ধ করে দিল ঘরের দরজা জানলা। বাইরে পাহারাদার দুজন একে অপরের দিকে তাকালো। তাদের ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি। সুনীতির এই আচরণে চমকে গেলেন ভাদুরী মশাই। বললেন, সব বন্ধ করে দিলে কেন? সুনীতি বলল, এছাড়া আপনার সাথে কথা বলার উপায় নেই বাবা। এরা নরকের জীব, নোংরা জিনিস ছাড়া অন্য কিচ্ছু বোঝে না। দরজা খোলা রেখে বেশিক্ষণ আপনার সাথে কথা বললেই সন্দেহ করত, দরজা বন্ধ করলে আর সন্দেহ করবে না। আমায় মাফ করবেন, ওদের চোখে আপনি খারাপ হলেন। ওরা কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। তুমি বলো মা। গম্ভীর গলায় বললেন ভাদুরী মশাই। হাতের চেটো দিয়ে চোখে জল মুছে সুনীতি বলল, আমার উপায় নেই, তাই আমি এখানে পড়ে আছি বাবা। শয়নে স্বপনে আমি শুধু একটা কথাই ভাবি, কি করে সুখবিলাসের ক্ষতি করা যায়। সুখবিলাস আমার দাদুকে খুন করেছে। সে কি? আঁতকে উঠলেন ভাদুরী মশাই। সুনীতি বলল, হ্যাঁ বাবা, আমার দাদু ছিলেন মহাতান্ত্রিক। আমার মা বাবা নেই, দাদুর কাছেই মানুষ। দাদুই আমার বিয়ে দেন। আমায় কাছছাড়া করতে চাননি বলে আমি আর আমার বর দাদুর কাছেই থাকতাম। সুখবিলাস দাদুর শিষ্য হয় এবং সবটা শেখার পর দাদুকে খুন করে। অনেকদিন থেকেই আমার উপর ওর কুনজর ছিল। বর আর ছেলে সমেত ও আমায় এখানে নিয়ে চলে আসে। আমার বর ওর কাছেই কাজ করে, আর আমার বাচ্চাকে ও বোর্ডিং স্কুলে ভর্তি করে দিয়েছে। হ্যাঁ, নাটক করে আমাকে সাধন সঙ্গিনী বলে। আসলে আমি ওর। কথাটা শেষ করল না সুনীতি। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আমি দিনের পর দিন মুখ বুজে সব মেনে নিচ্ছি, কারণ প্রতিবাদ করলেই ও আমার বর আর ছেলেকে মেরে ফেলবে। আর সত্যি বলতে মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ও নেই। সুখবিলাস অসম্ভব শক্তিশালী, ওর ক্ষতি করার ক্ষমতা কারণ নেই। কিছুক্ষণ চুপ করে রইলেন ভাদুরী মশাই। ফের কেঁদে ফেলল সুনীতি, বলল, আপনাকে এসব কথা কেন বললাম জানি না বাবা, কিন্তু বলতে খুব ইচ্ছে হলো। অনেকদিন পর এমন যত্ন নিয়ে কেউ মাথায় হাত রাখলো। এবার আমি যাই বাবা, রান্না চাপাতে হবে, আপনাকে খেতে দেব। এক মিনিট মা, একটা কথা বলো তো, দ্রুত বলে উঠলেন ভাদুরী মশাই। কি কথা বাবা? একটু ভেবে ভাদুরী মশাই বললেন, আমি শুনেছি 3 মাস অন্তর ত্রয়োদশীর রাতে জঙ্গলে প্রেতের দল নেমে আসে, এটা কি ঠিক? একটুও সময় নিল না সুনীতি, বলল, হ্যাঁ বাবা, সব তো দাদুর থেকে পাওয়া শিক্ষা। 3 মাস অন্তর ও ভূত ডামর যজ্ঞ করে। পিশাচের দল উঠে আসে পাতাল থেকে, তারা ওর বশ। ও যা বলে তারা তাই শোনে। ওই পিশাচদের দিয়েই তো জঙ্গলটা উজাড় করে দিল। কবে যে এই অনাচার শেষ হবে কে জানে। দীর্ঘশ্বাস ফেলল সুনীতি। একটু চুপ করে থেকে ভাদুরী মশাই বললেন, আমার যা জানার জানা হয়ে গেছে মা। একটা জিনিস কি তুমি আমায় জোগাড় করে দিতে পারবে? কি বাবা? এই জঙ্গলে তো গাউর পাওয়া যায়, মানে সাদা বাংলায় যাকে বলে বাইসন। তুমি আমাকে একগুছি বাইসনের লোম জোগাড় করে দিতে পারবে? ভারী অবাক হলো সুনীতি, বলল, সে পারবো বাবা, কিন্তু বাইসনের লোম দিয়ে আপনি কি করবেন? মৃদু হাসলেন ভাদুরী মশাই। বিপদ যখন খুব বেশি করে ঘনিয়ে ওঠে, তার মধ্যেই উকি দেন বিপদ তারণ, তাকে চিনে নিতে হয়। বাইসনের লোম দিয়ে তোমার সমস্যার প্রতিকারের চেষ্টা করবো মা, আর চেষ্টা করব যাতে এ জঙ্গল উজাড় হওয়া থেকে বাঁচানো যায়। সুনীতির মনের মধ্যে তোলপাড় হচ্ছে। এই মানুষটাকে সে মনে মনে বড় উঁচু জায়গায় বসিয়েছে, কিন্তু মানুষটা এত জোরের সাথে এসব কথা বলছে কেমন করে?
সুখবিলাস যে ভয়ানক। এ মানুষটা কি সুখবিলাসের ক্ষমতা আজ করতে পারছে না, নাকি এই মানুষটা সত্যিই সব সমস্যার সমাধান করতে পারবে? বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে হা করে ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে রইল সুনীতি। ভাদুরী মশাইয়ের সেদিকে চোখ নেই। মনে মনে তিনি একটা অন্য অঙ্ক কষতে শুরু করেছেন। একটা গভীর বিশ্বাস, প্রাচীনতম অরণ্যের গোপনতম এক প্রবাদের কথা ভাবছেন তিনি। কিন্তু তিনি সংশয়াকুল। এই তন্ত্র আগে কখনো প্রয়োগ করেননি। কে কবে প্রবাদের সত্যতা যাচাই করে? কিন্তু এবার সেটাই করতে হবে। অরণ্যের এই প্রাচীন প্রবাদ যদি সত্য হয়, তবেই ঘটবে রোগ মুক্তি, আরোগ্য। ধূপধাপ শব্দে ভাদুরী মশাইয়ের ঘুম ভাঙল। সকাল হয়েছে। বাইরে এসে দেখলেন লরিতে কাঠ বোঝাই করা হচ্ছে, আর সেটা তদারক করছে সুখবিলাস। ভাদুরী মশাইকে দেখে সুখবিলাস দূর থেকে হাত জোর করল, গলা উঁচু করে বলল, আজ ত্রয়োদশী দিন আমি একটা করে পুরনো গাছ কাটি মাস্টারজি। গুড়িটা বেচে দিই আর নরম ডালগুলো দিয়ে যজ্ঞ করি। কথাগুলো শুনে মুখটা বিকৃত হয়ে গেল ভাদুরী মশাইয়ের। তবে নিজেকে সংযত করে তিনি বললেন, কিসের যজ্ঞ? হাসতে হাসতে এগিয়ে এলো সুখবিলাস, বলল, আমি কোচিং এর নতুন কায়দা শুরু করেছি মাস্টারজি। এতে কোনো লোকও লাগে না, কিচ্ছু লাগে না। মাঝখান দিয়ে আরামসে আমার কাজ হয়ে যাচ্ছে। এটা একটা গোপন ব্যাপার আছে মাস্টারজি। আজ রাতে যজ্ঞ হবে, আপনি কিন্তু ঘর থেকে বেরোবেন না। বোকা সাজলেন ভাদুরী মশাই। লোকজন ছাড়া কোচিং কিভাবে সম্ভব? আর কি এমন যোগ্য যাতে বাইরে বেরোনো যাবে না? সরু চোখে কিছুক্ষণ ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে রইল সুখবিলাস। তারপর বলল, ভেতরের খবর বার করতে চাইছেন, কিন্তু কোনো লাভ হবে না। আপনাকে সব বলে দিলেও কেউ আমার কিচ্ছু করতে পারবে না। শুনুন মাস্টারজি, আমি তন্ত্র সাধনা করি। আমি এমন অনেক কিছু করতে পারি যা আপনার গভর্নমেন্ট অফিসারেরাও স্বপ্নেও ভাবতে পারবে না। ওরা অনেক চেষ্টা করেছে আমাকে আটকানোর, কিন্তু ওরা আমার চাকর বাকরেরও অধম। আমার যা শক্তি আছে সব কটাকে টিপে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি মানুষ মারতে চাই না। 2-4 মাস থাকতে থাকতে অফিসারেরা বুঝে যায় যে আমার সাথে লেগে লাভ নেই, তাই ট্রান্সফার নিয়ে চলে যায়। আপনার বন্ধুও যাবে, তবে উনার তেজ একটু বেশি, তো এমন বান মারবো যে কিন্নর মতো বুকে হেঁটে আমার পায়ে ধরবে। আমি যে সে কেউ নই মাস্টারজি, আমি পিশাচ সিদ্ধ, আমি মহাতান্ত্রিক। ভাদুরী মশাইয়ের ইচ্ছা হলো চর মেরে লোকটাকে মাটিতে ফেলে দেন, তারপর ওকে দেখিয়ে দেন মহাতান্ত্রিক কাকে বলে। এমন ইতর প্রকৃতির মানুষ সচরাচর দেখা যায় না, কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত করলেন তিনি। এই মুহূর্তে কিছু করলে সমস্যার পূর্ণাঙ্গ সমাধান হবে না, তার জন্য রাত অবধি অপেক্ষা করতে হবে। ভাদুরী মশাইকে চুপ করে থাকতে দেখে সুখবিলাস বলল, কি ভাবছেন মাস্টারজি? মাথা নাড়লেন ভাদুরী মশাই। মৃদু গলায় বললেন, কিছু না। দেখুন, এসব তন্ত্রমন্ত্রের তো আমরা কিছু জানি না। যা ভালো বোঝেন করুন। আমি 2 দিনের জন্য ঘুরতে এসেছি, চলে যাব। আমার কি, আমাকে কাল ভোরে পৌঁছে দিলেই হলো। হা হা করে হেসে উঠে সুখবিলাস বলল, ভয় নেই, ভয় নেই। আপনার বন্ধু পায়তারা না কষলে আপনার কিচ্ছু হবে না। কাল ভোর ভোর আপনাকে পৌঁছে দিয়ে আমার অনেক কাজ। আমি একসাথে 5টার বেশি গন্ডার মারি না, কারণ সিংগুলো বেচতেও তো সময় লাগে। সবই ইন্টারন্যাশনাল মার্কেটের খদ্দের।
কাল ভোরে আপনাকে গন্ডারের সিং দেখাবো। যান যান, আপনি রেস্ট নিন। হ্যাঁ, এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না ভাদুরী মশাই। কঠিন গলায় বলে উঠলেন, যে হারে গন্ডার মারছেন তাতে তো আর কিছুদিন পরে একটাও গন্ডার থাকবে না। তখন কি করবেন? কাদের মেরে ব্যবসা করবেন? দাঁত বার করে হাসলো সুখবিলাস, বলল, ও আমার ভাবাই আছে মাস্টারজি। জলদাপাড়ার গন্ডার শেষ হলে আমি সুন্দরবন যাব। এ দেশে এত জন্তু জানোয়ার আছে যে শেষ করতে করতে অনেক টাইম লাগবে। ওয়ার্ল্ডের 1 নম্বর প্রচার হব আমি। জলদাপাড়া দিয়ে তো হাত পাকাচ্ছি, আসল খেলা শুরু করব কিছুদিন পর। বলতে বলতে চলে গেল সুখবিলাস। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ভাদুরী মশাই। মনটা উসখুস করতে লাগলো তার। খালি মনে হতে লাগলো কখন রাত হবে আর এই পাষণ্ডটা শাস্তি পাবে। সন্ধে হতে না হতেই একে একে সব পাহারাদারদের বিদায় করে দিল সুখবিলাস। উঠোনের মাঝখানে সাজিয়ে ফেলল যজ্ঞবেদী, আর রক্তাম্বর পরে বসে পড়ল তার সামনে। সবটাই জানলার ফাঁক দিয়ে দেখছিলেন ভাদুরী মশাই। কারণ কিছুক্ষণ আগেই সুখবিলাসের নির্দেশে সুনীতি এসে বাইরে থেকে দরজা জানলা বন্ধ করে দিয়েছে। অবশ্য দরজা বন্ধ করার আগে সে ভাদুরী মশাইয়ের হাতে দিয়ে গেছে একগুছি বাইসনের লোম, আর খুব নিচু গলায় ভাদুরী মশাই তাকে বলেছেন একটা গ্লাসে করে কিছুটা জল রেখে দিতে। যে মুহূর্তে গ্লাসের জলে কাঁপন ধরবে সেই মুহূর্ত থেকে অন্তত 1 ঘন্টা বাইরে বেরোনো যাবে না। কাপা গলায় সুনীতি প্রশ্ন করেছিল, কেন বাবা? তখন কি হবে? মাথা নেড়ে ভাদুরী মশাই বলেছেন, সে উত্তর এখন আমি তোমায় দিতে পারবো না মা, কারণ আমি নিজেই জানি না গ্লাসের জল শেষ পর্যন্ত কাঁপবে কিনা। যদি কাঁপে তাহলে আমাদের সবার মঙ্গল। দাউ দাউ করে জ্বলে উঠল যজ্ঞের আগুন। জংলা বাতাসে সেই আগুনের আভা সাপের মতো কিলবিল করতে লাগলো সুখবিলাসের শরীর জুড়ে। বড় ভয়ানক দেখাচ্ছে তাকে। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে সে এক মুঠো হাড়ের গুঁড়ো ছুঁড়ে দিল আগুনে। এক টানে আলাদা করে ফেলল একটা কালো পায়রার ধর আর মাথা। সেই রক্ত টপটপ করে পড়তে লাগলো রাক্ষসী আগুনের মধ্যে। এ পদ্ধতি ভাদুরী মশাইয়ের জানা। নিম্ন শ্রেণীর তান্ত্রিকদের বড় প্রিয় এ ধরনের কুৎসিত আচার। এতে বিপরীত শক্তি আয়ত্ত হয়। বশ হয় পিশাচ, হাকিনী, ডাকিনীদের মতো নিম্নমার্গের অথচ অতি শক্তিশালী প্রজাতিরা। চোয়াল শক্ত করে জানলার ফাঁক দিয়ে সুখবিলাসের কীর্তি দেখতে লাগলেন ভাদুরী মশাই। একসময় তিনি অনুভব করলেন ধীরে ধীরে ভারী হচ্ছে চারপাশের বাতাস। বাতাসে ভাসছে মরা পচা গন্ধ। ক্রমশ বাতাস এত গুমোট আর দুর্গন্ধময় হয়ে গেল যে শ্বাস নিতেও কষ্ট হতে লাগলো। তখনই আগুনের সামনে দাঁড়িয়ে দুহাত ছড়িয়ে সুখবিলাস চিৎকার করে উঠল, ধীরে ধীরে ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করলো যজ্ঞের আগুন, অথচ তা প্রজ্জ্বল দীপ্তিময়। আচমকায় কাঁপতে শুরু করলো সেই কালো আগুন এবং আগুনের ফুলকি ছিটকে পড়তে লাগলো নানা দিকে। আগুনের ফুলকি মাটিতে স্পর্শ করা মাত্র মাটিতে সৃষ্টি হলো গভীর গহ্বর, আর তার মধ্যে থেকে গলগল করে বেরিয়ে আসতে লাগলো গলিত লাভার মতো সবজেটে কালো আধা তরল। উচ্চগ্রামে উঠল সুখবিলাসের মন্ত্রোচ্চারণ এবং ক্রমে সেই আধা তরলগুলো শরীর ধারণ করলো। কঠিন চোখে ভাদুরী মশাই দেখলেন তাদের অবয়ব মানুষের মতোই, কিন্তু প্রত্যেকের 4টি করে হাত এবং 4টি করে পা। বিভৎস ঘৃণ্য মুখে একটি মাত্র বিশাল চোখ, আর তার ঠিক নিচ থেকে শুরু হয়েছে চোয়াল। তাতে তাতে হাঙরের মতো দাঁত। প্রত্যেকের বুকে ক্যাঙ্গারুর মতো থলি। ভাদুরী মশাই জানেন, চলতি কথায় এদের বলে মাকড় খাকি।
অত্যন্ত হীন এবং ক্ষতিকারক প্রেতেরা। এতক্ষণে ভাদুরী মশাই বুঝতে পারলেন কেন মৃত গন্ডারগুলোর কোনো চিহ্ন পাওয়া যায় না। সুখবিলাসীর নির্দেশে প্রেতের দল অদ্ভুত হাড়হিম করা শব্দ করতে করতে 8 হাত পায়ে দ্রুত মিলিয়ে গেল জঙ্গলের গভীরে। এ ঘটনার সাক্ষী রইল ত্রয়োদশীর অসহায় চাঁদ। যা দেখার দেখা হয়ে গেছে। ভাদুরী মশাই জলের ঘটি তুলে নিলেন, তারপর মন্ত্রোচ্চারণ করতে করতে জল ছিটিয়ে দিলেন ঘরের মেঝে। খুলে ফেললেন পরিধেয় সমস্ত বস্ত্র। বাসি কাপড়ে পুজো হবে না। ঘটির বাকি জল ঢেলে দিলেন নিজের মাথায়। তারপর নিরাবরণ দেহে ঋজু সন্ন্যাসীর মতো বজ্রাসনে বসলেন ঘরের মেঝেতে। টেবিলের ড্রয়ার থেকে বার করে আনলেন আগেই জোগাড় করা 3টে পাতা সমেত একটি গাছের ডাল এবং বাইসনের লোম। ভাগ্যিস তার স্মৃতিশক্তি অসাধারণ, কারণ এরপর তিনি যে ছড়াটা পড়বেন সেটা বহু বছর আগে তাকে বলেছিল মাধাই মুর্মু। এত বছরে এই ছড়া মনে করার দরকার পড়েনি। বাইসনের লোমগুলো মেঝেতে ছড়িয়ে গাছের পাতা দিয়ে হাওয়া করতে শুরু করলেন তিনি, আর বিড়বিড় করে আওড়াতে শুরু করলেন লোকজ ছড়াটি, যা আসলে আদিমতম অরণ্যের প্রাচীনতম এক প্রবাদ। প্রগাঢ় বিশ্বাসে তিনি আওড়ে যেতে লাগলেন পংক্তিগুলো। তার বিশ্বাস অলৌকিক হবে। গুরু বলতেন বিশ্বাসে পাহাড় টলে। এছাড়া বলবার বিশেষ সুর আছে, সেও শিখিয়েছিলেন মাধাই মুর্মু। মানভূমের এক সাতবুড়ো রাখাল। চিরল চিরল 3টি পা, মোষের ঘাড়ের লোম, কারুর কাছে দেবতা হই, কারুর কাছে জম। আজব ছড়ার আজব সুর ধরতে যদি পারো, বিপদ মিটাই দিবে তোমার রাজা তার 12। সেই বিশেষ সুরে ভাদুরী মশাই নিজের কানেই যেন ঘোর লাগলো। একটু চোখ লেগে এসেছিল শুনিটির। একটা পেঁচার ডাকে সচেতন হতেই প্রথমে তার চোখ গেল টেবিলের উপর রাখা জলের গ্লাসটার দিকে। আর সে অবাক হয়ে দেখল গ্লাসের জল কাঁপছে। কয়েক মুহূর্ত পরপর নির্দিষ্ট ছন্দে কেঁপে উঠছে গ্লাসের জল, যেন কারো পায়ের চাপে মাটিতে কাঁপন ধরছে। সুনীতি ষষ্ঠ ইন্দ্রিয় বলল, এই কম্পন এমনি না, বিশাল পাহাড়ের মতো কিছু একটা এগিয়ে আসছে এদিকেই। এক লাথি মেরে একটা চেয়ার উল্টে দিলেন জ্যোতিরিন্দ্রনাথ। তারপর টেবিল থেকে তুলে নিলেন লোডেড রিভলভারটা। শব্দ পেয়ে ছুটে এলো চরণ দাস। দরজায় দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলল, কি হয়েছে সাহেব? জ্যোতিরিন্দ্রনাথ বললেন, আমি বেরোচ্ছি, তুমি দৌড় দিয়ে দাও। হাঁ হয়ে গেল চরণ দাস। এই নতুন অফিসারের মাথা কি একেবারে খারাপ? এখন রাত 11:30 বাজে, আর উনি এখন বেরোবেন? তার উপর আজ ত্রয়োদশী। এ রাতে জঙ্গলে যাওয়া মানে তো আর ভাবতে পারল না চরণ দাস। মৃদু গলাতেই প্রতিবাদ করে উঠল, কি বলছেন সাহেব? এত রাতে বেরিয়ে কোথায় যাবেন? রক্তচক্ষুতে তার দিকে তাকালেন জ্যোতিরিন্দ্রনাথ। বললেন, যেখানেই যাই তোমার বাপের কি, বেশি কথা না বলে যা বললাম কর। বুটের শব্দ তুলে বাংলোর গেট খুলে বেরিয়ে গেলেন জ্যোতিরিন্দ্রনাথ। গেট ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল চরণ দাস। একে সাহেবের বন্ধুকে সুখবিলাসীর লোকেরা তুলে নিয়ে গেছে, তার উপর এই রাতে সাহেবও বেরিয়ে গেলেন। অমঙ্গলের আশঙ্কায় কাঁপন ধরল চরণ দাসের পায়ে। এই মানুষ দুটোকে তার বেশ ভালো লেগেছিল। দ্রুত হাঁটছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। যদিও তার বাঁ হাতে একটা টর্চ আছে, কিন্তু সেটা তিনি জ্বালাচ্ছেন না। বহু বছর জঙ্গলে চাকরি করছেন। রাতের অন্ধকারেও জঙ্গলে পথ চলতে তার অসুবিধে হয় না। তাছাড়া আকাশে আজ চাঁদও আছে, ত্রয়োদশীর চাঁদ। মুখটা বিকৃত করে চাঁদের দিকে তাকিয়ে একটা গালাগাল দিলেন জ্যোতিরিন্দ্রনাথ। হতভাগা সুখবিলাস তার দুর্বল জায়গায় আঘাত এনে তাকে থেমে যেতে বাধ্য করল। তবে সুখবিলাসের কথা শুনে তিনি চুপ করে বসে থাকেননি।
সুখবিলাসের খোঁজ করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটা সূত্রও পেয়েছেন। ভালোই ভালোই নীরেন শুধু ফিরে আসুক, তারপর তিনি এই সুখবিলাসের খবর নেবেন, চোরা শিকার করার জন্মের শোধ ঘুচিয়ে দেবেন। একটা শেকড়ে সামান্য হোঁচট খেয়ে তার চিন্তার জালটা চিরে গেল। চারপাশে তাকিয়ে বুঝলেন কোর এরিয়ার কাছাকাছি এসেছেন। শক্ত করে রিভলভারটা চেপে ধরলেন। কোনো বন্যজন্তুর উপস্থিতি টের পেলে আত্মরক্ষায় কাজে লাগবে। এতটা পথ চলে এসেছেন, তবু কোনো ফরেস্ট গার্ডকে দেখতে পাননি জ্যোতিরিন্দ্রনাথ। রাগে তার কপালের রক দুটি দপদপ করতে লাগলো। এদের অপদার্থতা প্রত্যক্ষ করতেই এত রাতে এতখানি ঝুঁকি নিয়ে তিনি বেরিয়ে এসেছেন। কোর এরিয়ায় ঢুকে তিনি দেখতে চান কোন ভূত গন্ডার শিকার করে। তিনি ভেবেই রেখেছেন যদি এমন কিছু দেখতে পান তাহলে সেই ভূতের বাপের শ্রাদ্ধ করবেন তৎক্ষণাৎ। গুলি চালাতে তার এতটুকু হাত কাঁপবে না। সত্যি সত্যি তিনি জানতে চান কি রহস্য লুকিয়ে আছে এই ত্রয়োদশীর রাতে। বেশ জোরেই পা চালাচ্ছিলেন তিনি। আচমকা এক শব্দ পেয়ে থমকে গেলেন। একটু ঠাহর করতে দেখলেন ডান দিকে একটু দূরেই একটা অগভীর জলাশয়। জলাশয়ের ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চ্যাটালো পাথর। এ জলাশয় প্রাকৃতিক নয়। বন দপ্তর থেকেই জঙ্গলের ভেতরে এমন কিছু জলাশয় খোঁড়া হয়, আবার চ্যাটালো পাথরগুলোয় নুন ঢেলে রাখা হয়। বন্য জন্তুরা এখানে জল খেতে আসে আর নুন চাটতে আসে। এসব জায়গায় জঙ্গল তুলনামূলক পাতলা। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। শব্দের উৎস সন্ধানে এদিক ওদিক তাকাতেই জ্যোতিরিন্দ্রনাথ দেখলেন জঙ্গল থেকে দুটি গন্ডার বেরিয়ে এলো, একটি পুরুষ একটি মাদি। কান নাড়াতে নাড়াতে দুটিতে এগিয়ে চলল জলাশয়ের দিকে। যদিও গন্ডার মূলত একাই ঘুরে বেড়ায়, তবে এ দুটি মনে হচ্ছে জোড়া। সদ্যই প্রেম হয়েছে এদের। এই নব্য যুগলটির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন জ্যোতিরিন্দ্রনাথ। মানুষ এদের মেরে ফেলে ভেবেই তার কান গরম হয়ে উঠল। মানুষ হিসেবে যার পর নাই লজ্জা পেলেন তিনি, এবং ফের সিদ্ধান্ত নিলেন এ জঙ্গল থেকে চোরা শিকার বন্ধ না করে তিনি শান্তিতে শ্বাস নেবেন না। ওরা যাতে বিরক্ত না হয় তাই একটা গাছের আড়ালে সরে এলেন তিনি। ওই তো মুখ ডুবিয়ে জল খাচ্ছে দুজন। চাঁদের আলোয় স্পষ্ট পুরুষটির দীর্ঘ শৃঙ্গ। বড় সুন্দর দৃশ্য। আচমকায় তাল কেটে গেল কানে তালা ধরিয়ে দেওয়া শব্দে। শব্দটা জোরে নয়, অনেকটা মশার ডানার বিনবিনানির মতো, কিন্তু বড্ড তীক্ষ্ণ, মাথার মধ্যে গিয়ে আঘাত করে। শব্দটা কোথা থেকে আসছে বোঝার আগেই জ্যোতিরিন্দ্রনাথ যা দেখলেন তাতে তার সমস্ত সত্তা অন্তর থেকে কেঁপে উঠল আতঙ্কে। এমন হাড়হিম করা ভয়ঙ্কর দৃশ্য তিনি কখনো দেখবেন বলে কল্পনা করেননি। তিনি দেখলেন আচমকাই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো 6টা অদ্ভুত জীব। তাদের অবয়ব মানুষের মতোই, কিন্তু তারা নিঃসন্দেহে মানুষ নয়। মানুষ কখনো এমন ভয়াবহ দেখতে হতে পারে না। মানুষের 8খানা হাত পা থাকে না। তারা বেরিয়ে আসতেই গন্ডার দুটি চমকে গেল, কিন্তু চোখের পলক ফেলার আগেই তারা 3 জনের দুটি দলে ভাগ হয়ে ঝাঁপিয়ে পড়ল গন্ডার যুগলের উপর। একদল মেয়ে গন্ডারটিকে ঘিরে রইল, আর একদল বিশাল বিশাল কামড়ে মাংস তুলে নিতে শুরু করলো পুরুষ গন্ডারটির দেহ থেকে। একটি জীব নিপুণ কামড়ে কেটে নিল তার খর্গ এবং রেখে দিল পেটের থলিতে। গন্ডারটির আর্তনাদে করুণ হয়ে উঠল জঙ্গলের বাতাস। মাত্র কয়েক সেকেন্ড, তার মধ্যেই অদ্ভুত সেই ভয়াবহ জীবগুলো সমগ্র গন্ডারটিকে খেয়ে ফেলল। একটা হাড় তো দূর, দীর্ঘ কসকসে জীব বার করে তারা মাটিতে পড়ে থাকা রক্তবিন্দুগুলো চেটে নিল। জলদাপাড়া অভয়ারণ্যের বুক থেকে স্রেফ গায়েব হয়ে গেল একটি গন্ডার। টোলে পড়ে যেতে যেতে একটা গাছের গায়ে ভর দিয়ে নিজেকে সামলে নিলেন জ্যোতিরিন্দ্রনাথ। এইমাত্র তিনি যা দেখলেন তা অবিশ্বাস্য।
কিন্তু নিজের চোখকে অবিশ্বাসী বা করবেন কেমন করে? তাহলে চরণ দাসের কথা ঠিক। এইভাবে প্রেতের দল নিশ্চিহ্ন করে দিচ্ছে জলদাপাড়া। এই অতিলৌকিক শক্তির সাথে কিভাবে লড়বেন তিনি? তিনি বুঝতে পারছেন কেন গন্ডারদের কোনো চিহ্ন পাওয়া যায় না। চোখ ফেটে জল বেরিয়ে এলো জ্যোতিরিন্দ্রনাথের। তার মাথার ভেতরটা কেমন যেন ওলটপালট হয়ে গেল। কুৎসিত কদাকার জীবগুলো ততক্ষণে দ্বিতীয় গন্ডারটির দিকে নজর দিয়েছে। গন্ডারটি চিৎকার করছে। জ্যোতিরিন্দ্রনাথ বুঝতে পারছেন গন্ডারটি কাঁদছে, প্রিয়তমের মৃত্যু দেখে কাঁদছে, মৃত্যু ভয়ে কাঁদছে। এই কান্না আগুন জ্বালিয়ে দিল তার শিরায় শিরায়। প্রেত হোক পিশাচ হোক কিচ্ছু এসে যায় না, এই মৃত্যুর প্রতিশোধ নেবেন তিনি। ভাবা মাত্রই তীরের মতো ছিটকে বেরিয়ে এলেন গাছের আড়াল থেকে, আর একদম সামনে থাকা কদাকার জীবটিকে লক্ষ্য করে বন্দুক চালিয়ে দিলেন। বন্দুকে 6টা গুলি আছে। দেরি করলেন না জ্যোতিরিন্দ্রনাথ। তার লক্ষ্য অব্যর্থ। গুলির শব্দের সাথে সাথে তীব্র আর্তনাদ করে ছিটকে পড়ল 6টি পিশাচ। আকস্মিক মুক্তি পেয়ে স্তব্ধ হয়ে গেল গন্ডারটি। তারপরেই ছুটে মিলিয়ে গেল জঙ্গলের গভীরে। প্রাচীন এই অভয়ারণ্যের মাঝে জলাশয়ের ধারে ত্রয়োদশীর চাঁদের নিচে জ্যোতিরিন্দ্রনাথ তখন একা, এবং তার সামনে পড়ে আছে 6টি অদ্ভুত দর্শন জীব। জ্যোতিরিন্দ্রনাথ হাঁপাচ্ছেন। রিভলভারের এক একটা গুলিতেই যে এই 8 হাতি জন্তুগুলো এমন নির্জীব হয়ে যেতে পারে তা ঠিক তার বিশ্বাস হচ্ছে না। কয়েক মুহূর্ত কেটে গেল। নিশ্চিম নিস্তব্ধতা যেন গ্রাস করতে আসছে। ঠিক তখনই এক টুকরো মেঘ এসে চাঁদকে আড়াল করল, আর জ্যোতিরিন্দ্রনাথ বুঝতে পারলেন তার ধারণাই ঠিক। ধীরে ধীরে নড়তে লাগলো জন্তুগুলো, আর একসময় লাফ দিয়ে উঠে দাঁড়ালো। আকাশের দিকে মুখ করে তীব্র সেই শব্দে কাঁপিয়ে দিল দিগ্বিদিক। ঘোলাটে হিংস্র বিশাল এক চোখে তারা তাকালো জ্যোতিরিন্দ্রনাথের দিকে। প্রতিহিংসায় ধকধক করছে মৃত্যুহীন সেই দৃষ্টি। ভয় পেলেন জ্যোতিরিন্দ্রনাথ। অনেকদিন পরে আবার টের পেলেন মৃত্যু ভয় জাকিয়ে বসছে মজ্জায় মজ্জায়। নিশ্চিত মৃত্যুর মতো বিভৎস মাকড় খাকি পিশাচের দল এগিয়ে আসতে লাগলো। হাত থেকে বন্দুকটা ফেলে দিলেন জ্যোতিরিন্দ্রনাথ। তবে তিনি এমনি এমনি মরবেন না, মরতে হলে লড়াই করে মরবেন। এই মুহূর্তে তিনি উত্তেজিত। একটা গন্ডারকে বাঁচিয়েছেন এই পিশাচদের হাত থেকে। মাটি থেকে একটা শুকনো মজবুত ডাল তুলে নিলেন তিনি। মৃত্যুর খুব মুখোমুখি হলে মানুষের স্বাভাবিক বুদ্ধি লোপ পায়, নয়তো জ্যোতিরিন্দ্রনাথ গাছের ডাল নিয়ে মাকড় কাকিদের সাথে লড়াই করার কথা ভাবতেন না। একটা গোটা গন্ডারকে নিশ্চিহ্ন করতে যাদের কয়েক সেকেন্ড লাগে, তাদের সাথে লড়াই করার সাধ্যি আর যারই থাক কোনো মানুষই নেই। গাছের ডাল বাঁকিয়ে ধরে জ্যোতিরিন্দ্রনাথ চিৎকার করতে লাগলেন, আয় আয় আয়, দেখি তোদের কত ক্ষমতা, আয়। সামান্য মানুষের এই স্পর্ধা সহ্য হলো না নরকের কীটদের। বিকট শব্দ করে একটা মাকড় খাকি ঝাঁপিয়ে পড়তে গেল জ্যোতিরিন্দ্রনাথের উপর, কিন্তু তাকে স্পর্শ করার আগেই প্রবল এক আঘাতে সেটি ছিটকে পড়ল 10 হাত দূরে। কানে তালা ধরানো শব্দে কাতরে উঠল। পাখিগুলো চমকে উঠল এই অতর্কিত আক্রমণে। ঘোর কাটিয়ে ঘুরে দাঁড়ালো জ্যোতিরিন্দ্রনাথ, আর তাকাতেই দেখলেন বিশাল এক বর্ষা এসে সোজা গেঁথে গেল একটা পিশাচের বুকে। শিউরে উঠলেন তিনি। চাঁদের আলোয় যা দেখলেন স্তম্ভিত হয়ে গেলেন। আজ পরপর এসব কি দেখছেন? এমনিতেই এতক্ষণ এই 8 হাতি প্রেতের দলকে দেখে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দুলতে দুলতে তিনি মানসিকভাবে ক্লান্ত। তার উপর এখন যা দেখছেন তা আরো অবিশ্বাস্য, ভীতি উদ্রেককারী। আর ভয় তিনি একা পাননি, ভয় পেয়েছে কদাকার জীবগুলিও। বিজাতীয় শব্দ করে তারা একে অপরের দিকে তাকাচ্ছে, পিছিয়ে যাচ্ছে একটু একটু করে। কিন্তু বেশি দূর যেতে পারল না তারা। জঙ্গলের মধ্যে থেকে ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো চলমান পাহাড়টি। তার বিশাল কাঁধে ঢাকা পড়ে গেল ত্রয়োদশীর চাঁদ। বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন জ্যোতিরিন্দ্রনাথ। এতক্ষণ যা পাহাড় মনে হচ্ছিল
এই তুলনামূলক ফাঁকা জায়গায় তার অবয়ব স্পষ্ট হয়ে ধরা দিল জ্যোতিরিন্দ্রনাথের চোখে। এক প্রবল পুরুষ, ধূসর কালো গাত্রবর্ণ, জঙ্গলের সবচেয়ে উঁচু বৃক্ষটির থেকেও মাথা খানিকটা উঁচু। 10টা বিশাল বটগাছকে একত্র করলেও বুঝি তার বুকের ছাতির বের পাবে না। বিশাল 2 পাঞ্জার একটিতে ধরা ভীমাকায় এক বর্ষা, অন্যটিতে গদার মতো করে ধরা একটি পূর্ণাঙ্গ শুকনো গাছ, পরনে মালকোচা মেরে পরা ধুতি, পায়ের গোছে ও কবজিতে ধাতুর মাকড়ি, হাতে ও গলায় পাথরের মালা, সবটাই মানুষের মতো, শুধু এই প্রচন্ড পুরুষের মাথাটা মোষের। বিশাল বাঁকানো 2 শিঙে ঝিকিয়ে উঠছে চাঁদের আলো, ক্রোধে দপদপ করে জ্বলছে ক্ষুদ্র মণি দুটি। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে জ্যোতিরিন্দ্রনাথ দেখলেন পালানোর সময় পেল না কদাকার পিশাচগুলো। দুটো তো আগেই মাটি নিয়েছিল, এবার প্রবল গর্জন করে সেই মহিষ মানব তার বিশাল পা চাপিয়ে দিল বাকিদের উপর। মানুষের পায়ের তলায় যেমন করে পোকার মৃত্যু ঘটে, ঠিক সেভাবে জঙ্গলের মাটিতে দলা পাকিয়ে গেল তাদের শরীর, আর কয়েক মুহূর্ত পর মিলিয়ে গেল চিরতরে। চাঁদের দিকে মুখ তুলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল মহাকায় এই বিস্ময়। ঘাড় ঘুরিয়ে দেখে নিল জঙ্গলের ভেতর আর কোনো সমস্যা হচ্ছে কিনা। তারপর এগিয়ে চলল জলাভূমির দিকে এবং ধীরে ধীরে তার আকার ছোট হতে থাকলো। অবাক হয়ে জ্যোতিরিন্দ্রনাথ দেখলেন জলাশয়ের এক প্রান্তে জড়ো হয়েছে পালে পালে বাইসন। তার শব্দ করছে না, শুধু মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এতগুলো বাইসন এখানে এসেছে, অথচ কোনো শব্দ পাওয়া যায়নি। আর অবাক হলেন না জ্যোতিরিন্দ্রনাথ। আজ একের পর এক যা ঘটছে তিনি অবাক হতেও ভুলে গেছেন। পাহাড় প্রমাণ সেই মহিষমানবের আকার ক্রমে ছোট হয়ে এলো। এখন তার আকার সাধারণ মানুষের মতোই, শুধু তার শারীরিক গঠন যে কোনো ব্যায়ামবীরকে লজ্জায় ফেলে দেওয়ার মতো। চেহারার সাথে সাথে ছোট হয়েছে বর্ষার আকার। পূর্ণাঙ্গ শুকনো গাছটি হয়েছে মোটা এক লাঠি। সে এগিয়ে গেল বাইসনের পালের দিকে। দলের মধ্যে সবচেয়ে বড় বাইসনটি এসে হাঁটু ভেঙে বসে পড়ল। অবলীলায় তার পিঠে উঠে পড়ল মহিষমানব। তাকে নিয়ে নিঃশব্দে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল বাইসনের দল। এতগুলো বাইসন, অথচ কোনো শব্দ হলো না। চোখের সামনে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলেন না জ্যোতিরিন্দ্রনাথ। তবে তার মন বলতে লাগলো আর ভয় নেই, জঙ্গল এবং বন্যপ্রাণীরা এখন বিপদমুক্ত। ওই মহিষমানব যেন তার সাথে করে সব ভয় নিয়ে চলে গেছে। অজান্তেই জ্যোতিরিন্দ্রনাথ ওই মহাকায় পুরুষের উদ্দেশ্যে কপালে হাত ঠেকালেন। ফরেস্ট ঘরের বাংলোয় ভাদুরী মশাইয়ের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছেন জ্যোতিরিন্দ্রনাথ। ভোর হতে না হতেই সুনীতিকে নিয়ে ভাদুরী মশাই ফরেস্ট বাংলোতে ফিরে এসেছিলেন। সুনীতি রাস্তা চিনত, সেই পথ দেখিয়ে নিয়ে এসেছিল। পথনির্দেশ শুনে লোকজন নিয়ে সুখবিলাসের ডেরায় ছুটে গিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। কিন্তু সেখানে গিয়ে দেখা গেছিল এক অদ্ভুত দৃশ্য। সবই ঠিক আছে, শুধু সুখবিলাসকে মেরে কেউ তার দেহটা সবচেয়ে উঁচু গাছের সবচেয়ে উঁচু ডালে রেখে দিয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা বলা বলি করছিল অত উঁচুতে দেহটা গেল কি করে। জ্যোতিরিন্দ্রনাথ কিন্তু অবাক হননি। ওই উঁচু ডালে যে অবলীলায় হাত পেতে পারে তাকে গতকাল রাতেই দেখেছেন তিনি। সব কাজ মিটিয়ে বডি পোস্টমর্টমে পাঠিয়েই বাংলোতে ছুটে এসেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। কাল যা দেখেছেন নীরেনকে বলতেই হবে। মুখোমুখি বসে সে কথাই সবে বলতে শুরু করেছিলেন তিনি। তখনই ভাদুরী মশাই বলেছিলেন, আমি সব জানি। আর তাতেই জ্যোতিরিন্দ্রনাথ হাঁ হয়ে গেছেন। ভাদুরী মশাই ওই মহিষমানবের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে দিয়েছেন। একটু ধাতস্থ হয়ে জ্যোতিরিন্দ্রনাথ বললেন, তুই এত সব কি করে জানলি নীরেন? কাল যখন ওই মহিষমানব সুখবিলাসকে মারছিল তুই কি দেখেছিলি? মাথা নাড়লেন ভাদুরী মশাই। উনি যখন আসেন তখন ঘরের বাইরে বেরোনোর নিয়ম নেই। নেহাত তুই জঙ্গলের মধ্যে ছিলি, তাই দেখতে পেয়েছিস। চমকে উঠলেন জ্যোতিরিন্দ্রনাথ। উনি? মৃদু হাসলেন ভাদুরী মশাই। উনি কে বলতো? কে? জ্যোতিরিন্দ্রনাথের চোখে প্রবল বিস্ময়। উনি হলেন
অরণ্যের প্রাচীন প্রবাদ। মানে? প্রবাদ বলে জঙ্গল এবং বন্যপ্রাণীরা যখন বিপদে পড়ে তখন তাদের উদ্ধার করতে আসেন জঙ্গলের রক্ষক, বুনো মহিষের দেবতা টারবারো। টারবারো? এ নামটা তো আরণ্যকে পড়েছিস? হ্যাঁ, ঠিক ঠিক। আমিও ওখানেই প্রথম পড়ি টারবারোর কথা। ভারী কৌতূহল হয়েছিল আমার, কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি এই দেবতার ব্যাপারে। অনেক পরে মানভূমির এক সাতবুড়ো রাখাল মাধাই মুর্মু আমায় বলে টারবারো আছেন এবং তাকে ঠিক করে ডাকতে পারলে তিনি আসেন। যে মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম সুখবিলাসের প্রেত নামানোর ব্যাপারটা সত্যি, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম টারবারোকে আহ্বান করব। আর চিন্তা নেই জ্যোতি, এবার আর কেউ অলৌকিকের সাহায্যে চোরা শিকার করতে পারবে না। একটু চুপ করে থেকে জ্যোতিরিন্দ্রনাথ বললেন, তুই আহ্বান করেছিলি টারবারোকে? হ্যাঁ। কিন্তু কিন্তু কিভাবে? ওই যে বললাম, প্রবাদ আছে, অরণ্যের প্রাচীন প্রবাদ। চিরল চিরল তিনটি পাদ, মোষের ঘাড়ের লোম, কারোর কাছে দেবতা হই, কারোর কাছে জম। আজব ছড়ার আজব সুর ধরতে যদি পারো, বিপদ মিটাই দিবে তোমার রাজা টারবারো। ভাদুরী মশাই শুধু ছড়াটি আওড়াচ্ছেন, সচেতনভাবে এড়িয়ে যাচ্ছেন বিশেষ সুরটি, কারণ তিনি প্রমাণ পেয়েছেন বিশেষ সুরে আজব ছড়াটি পড়তে পারলেই প্রবাদ সত্যি হয়, আবির্ভূত হন রাজা টারবারো।